আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোরপাড়ায় উপন্যাস পর্ব ২৪। আজকের দিনটা থেকে গেলে হয় না? না মামুনি। ইমনের স্বল্প জবাবে কেউ আর কিছু বলতে পারে না। ইরিন তার ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিলে ইফতি তার মাথায় হাত বুলিয়ে বলে, নিজের যত্ন নিবি, ওদের সবার খেয়াল রাখবি, ওদের প্রয়োজন অপ্রয়োজন সবটাই দেখা এখন তোর দায়িত্ব। জি আম্মু। ইমন, ইরিন, সুমন সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেলে বর্ষণ দরজা লাগিয়ে দিয়ে বলে, চাচিমা ফুপ্পি আজকের খাবার দিয়ে দিয়েছে, আমি পেছনের সিটে বক্সগুলো রেখেছি। সবার অনুরোধের পরও ইমন থাকতে রাজি হয়নি, তাই এখন খাবার নিতে ধীরোত্তর করে না, গুমস্বরে বলে, ওকে। ড্রাইভার তাদের গাড়ি স্টার্ট দিয়ে দেয়। সদর দরজার বাড়ির সকলে ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকে, যতক্ষণ অবধি গাড়িটা তাদের দৃষ্টিসীমানার বাহিরে না চলে যায়। ও আমার কাছে না হয় থাক, বাড়ি যেয়ে নেবেন। ইমন ইরিনের কোল থেকে ঘুমন্ত ছেলেকে নিজের কোলে নিয়ে নেয়। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে বলে, নো প্রবলেম। ইরিন শীতল দৃষ্টিতে বাবা ছেলের দিকে তাকিয়ে থাকে। সুমন ড্রাইভারের সাথে সামনে বসেছে, পিছনে তারা তিনজন। আমার বাবা চলে যায়নি, আমার ছেলের মাঝেই আছে। ইরিন চোখ পিটপিট করে মৃদু হাসে। ইমনের বাহু জড়িয়ে তার কাঁধে মাথা এলিয়ে বলে, এক বাবা আপনার বড় করেছে, এখন এই বাবাকে গড়ে তোলার দায়িত্ব আপনার। আমার বাবার আদর্শই আমি ওকে বড় করব। ইরিন নীরবে সম্মতি জানিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। ইমনের বাহুতে ছেলেকে আগলে রেখে ডান বাহুতে স্ত্রীকে আগলে নেয়। সিটে মাথা এলে দিতে ক্লান্তি চোখ জোড়া বন্ধ হয়ে আসে। আজ ৪-৫ দিন যাবৎ ধরে ঘুম হচ্ছে না, ঘুম আসার কথাও না। সে গভীর রাশভারী ধরনের পুরুষ হলেও মা বাবার কাছে বড্ড বাধ্য ছেলে ছিল। তার মা বাবা তাকে যেভাবে গড়তে চেয়েছে সে সেইভাবেই নিজেকে গড়ে তুলেছে। বাবা এসেছে, পরবর্তীতে মা আসবে। ইরিন শুনতে পেয়েও সাথে সাথে জবাব করে না। ইমনের মা তাকে কখনোই ছেলের বউ মনে করেনি, নিজের মেয়ের মতো আগলে রেখেছে। ভুল ত্রুটি হলে আদর করে শিখিয়েছে, কখনোই একটু রাগ কিংবা চোখ গরম করে কথা বলেনি। এত বড় বাড়িতে তার সময়টা ইমনের মায়ের সাথেই কাটিয়েছে। সেই স্মৃতিগুলো সে কখনোই ভুলবে না। আল্লাহ চাইলে তাই হবে। ভাইয়ার বাড়ি থেকে কেউ আসেনি? ভাইয়ের ফুপা এসেছিল, শুধু উনি? বউ কিংবা মেয়ে আসেনি? না, মানুষ এরকমও হয়। হয়। চুলগুলো ভালো করে টেনে দে, খুব পেইন হচ্ছে। রোদ নির্মল চোখে রোদের দিকে তাকায়। তার কোলে মুখ গুজে ওপর হয়ে শুয়ে আছে। 2 দিন ধরে ইমনদের সাথে গ্রামেই ছিল, সেখানে হয়তো খুব খেটেছে। খুব বেশি ব্যথা করছে, আমি চা করে নিয়ে আসি? লাগবে না, তুই আর তোর হাতে ছোঁয়া হলেই চলবে। রোদ নিঃশব্দে হেসে রৌদ্রের চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মুখ উঠালে রৌদ্রের গম্ভীর দৃষ্টিতে চোখ মেলে থমথমে মুখে বলে, শান্ত ছিলাম, ভালো লাগছিল না? কি করেছি? আমার হরমোন নাড়িয়ে দিয়েছিস। রোদের টানা টানা চোখ দুটো বড় বড় হয়ে যায়। হতভম্ব মুখে বলে, এই বাজে লোক, কি বলেন এগুলো? বলদের রানী, তোকে বলে কিছু হবে না, শুধু টাইম ওয়েস্ট হবে আর অপেক্ষার প্রহর বাড়বে। কি করতে চাইছেন আপনি? রৌদ্র রোদকে বিছানায় ফেলে তার উপর ঝুঁকে যায় ঠিকই, কিন্তু নিজের শরীরের ভার ছাড়ে না। গলায় মুখ গুজে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়। ফিসফিস করে বলে, 2 দিন তুই আর তোর এই নেশালো গলার স্মেল দুটোই খুব মিস করেছি। এখন সেই 2 দিনের সব পুষিয়ে নেব। রোদ তার প্রশস্ত চওড়া কাঠ ঢেকে বলে, পাগল আপনি, এই সময় কি শুরু করেছেন? সরুন। নোব। রোদের ক্লান্তি মেশানো হাসকি স্বরে রোদ আর বাধা দিতে পারে না, হার মেনে চুপ হয়ে যায়। রৌদ্র তাতে মত্ত হয়ে উঠলে রোদও তাল মেলাতে বাধ্য হয়। রৌদ্রের স্পর্শ তার নিকট অতি প্রশান্তির আর সুখকর বলেই প্রতিবার অবাধ্য বেসামাল স্পর্শগুলোর কাছে নাজুক হয়ে পড়ে। রৌদ্র কিছু সময় বাদে সরে এসে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে। রোদকে নিজের ডান হাতের ওপর রেখে বাঁ হাতের রোদের রক্তিম গালে রাখে। ওদের আসতে আর কত সময়? রোদ মুখ তুলে তার দিকে তাকায়। রক্তিম ঠোঁটজোড়ার ভাঁজে ভাঁজে তখনও রোদের স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটজোড়া প্রসারিত করে হেসে বলে, সবে মাত্র 2 সপ্তাহ হয়েছে, এখনই অধৈর্য হচ্ছেন কেন? আমি তো জন্ম থেকেই অধৈর্য। আমার অংশ হয়ে ওরা যদি ধৈর্য ধরতে দেরি করে তাহলে ঠিক মানাবে না। ওদের আমার মতোই অধৈর্য হতে হবে, তাতেই না বলবে লোকে, বাপকা বেটি।
আপনি এটা নিশ্চিন্ত হয়েছেন কিভাবে যে মেয়েই হবে? তুই দেখে নিস, মেয়েই হবে। আমার দুটো প্রিন্সেস আসবে। ওহ না, একটা ছেলে একটা মেয়ে। ইম্পসিবল, আমার ছেলে চাই না। ছেলে হলে প্রবলেম কি? তোর এই ফাঁকা মস্তিষ্কে সেটা ঢুকবে না। রোদ রাগে দাঁত কিরমির করে বুকে ঠেলে বলে, তাহলে এই ফাঁকা মস্তিষ্কের মেয়ে নিয়ে শুয়ে আছেন কেন? সরুন বলছি, তার সেটা লোক কোথাকার। রোদ তার দুটো কবজি চেপে ঠোঁট শুয়ে দেয়, ভ্রু তুলে বাঁকা হেসে বলে, যেদিন থেকে ফিলিংস বুঝেছি সেদিন থেকে তোকে নিজের কাজ ছাড়া করিনি, আর এখন আমার বাচ্চার মা বানিয়ে দেওয়ার পর আমি তোর থেকে দূরে যাব? ইন ইউর ড্রিমস মাই সানফ্লাওয়ার। রোদ রাগে সেই সূক্ষ্ম ভেজা স্পর্শেই দমে যায়, তবুও রোজকে বুঝতে না দিয়ে তেরামো করে বলে, এইভাবে যে ছেলে চাইছেন না, শেষে দেখবেন দুটো ছেলেই হয়েছে। বলদের রানী। রোজ চেয়েছে রোদের রক্তিম গাল দুটোতে হামলে পড়ে। ব্যথায় যন্ত্রণায় রোদের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করে। গাল দুটো ভিজে উঠলে রোজ মুখ উঠিয়ে নেয়। রোদ ছলো ছলো চোখে তাকিয়ে থেকে বলে, আমি জানি না একজন আসছে কিংবা দুজন, তবে খুব করে চাইছি দুটোই যেন ছেলে হয়, আর ওই দুটো আপনার মতো হয়, তাহলেই আপনার জন্য ঠিক হবে। নিজের জামাইয়ের জন্য বদদোয়া করিস বেয়াদব, 100 বার করব। রোদ আবারও তার গালে দাঁত বসিয়ে দেয়। রোদের হাত দুটো রোদের এক হাতের মুঠোয় বন্দি থাকায় বাধা দিতে পারছে না, তাই আবারও ব্যথায় কান্না করে বলে, রাক্ষসের রোগ, আমার গাল আপনার গাল বলে মনে হয় না? রোজ অকপটে স্বীকারোক্তি দিয়ে বলে, ওহো, নিজের আপেল মনে হয়। রোদ নাক টেনে কোমল কণ্ঠে মুচকি হেসে বলে, হাত দুটো একটু ছাড়বেন? কঞ্জরত মুখে মুচকি হাসিটা রোদের বুকে যেয়ে বেঁধে অনুরোধের স্বর শুনে গলে যায়। না ভেবেই রোদের হাত দুটো ছেড়ে দিলে রোদ তার উপর হামলে পড়ে। শক্ত চোয়াল ঘাড় গলা জুড়ে নিজের দাঁত বসিয়ে ফুসফুস করে বলে ওঠে, কি পেয়েছেন আমাকে? যখন ইচ্ছে কামড়িয়ে গাল দুটোর 12টা বাজান, আমি নাদান মেয়ের মতো আপনার রাক্ষসে কামড় শুয়ে যাব? রোজ তার কোমরে 2 হাত চেপে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ছলনাময়ী নারী, তুই আমায় কামড়িয়েছিস, কিন্তু আমি তো ফিল করলাম একটা ইঁদুর তার টুকুর টুকুর দাঁত দিয়ে আমার গালে দাঁত বসিয়েছে। আপনি আমায় ইঁদুর বললেন? ইয়া, লিটল মাউস। রোজ চোখ ছোট ছোট করে তাকিয়ে সরে আসতে চাইলে রোজ নিজের সাথে আরও চেপে ধরে। মিটমিটিয়ে হেসে বলে, রোদ, এটা কি করলি? যা করেছি একদমই ঠিক করেছি, এখন আপনিও বুঝতে পারবেন গালে মুখে গলায় ঘাড়ে কামড় নিয়ে ঘুরে বেড়াতে কীরকম লাগে। আমার তো ভালোই লাগে। আফটার অল এই ফার্স্ট তুই আমায় লাভ বাইট দিয়েছিস, আমি পারলে সবাইকে দেখিয়ে বেড়াবো। নির্লজ্জ বেহায়া লোক, তোর জামাই। রোদ তার জবাবে খুশি হয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ ঠিকই বলেছেন। তার হাসি দেখে রোদও হেসে দেয়। রোদকে আবার তার হাতে শুয়ে চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। চোখ জোড়া বন্ধ করে মৃদুস্বরে বলে, আমি এখন ঘুমাবো, নড়াচড়া করলে খবর করে ছাড়বো। আপনি ঘুমান, আমায় এভাবে জাপটে ধরে আছেন কেন? কচি খোকা, একা ঘুমাতে পারেন না? রোদ মুখ তুলে ভ্রু কুচকে বলে, আমি কচি খোকা? না, আপনি তো আধবুড়া লোক হবেন, প্রথমে ভুল বলে দিয়েছি। এখন টায়ার্ড আছি, ঘুম থেকে উঠে বোঝাবো আধবুড়ের লোক কিনা। এখন নিজের ভালো চালে ডিস্টার্ব করবি না, তুইও ঘুমা। অরু পাখি, কাছে আয়। অরিন রায়ানের উদাম প্রশস্ত বুক দেখে ঘন ঘন পলক ঝাপটে এগিয়ে আসে। রায়ান আদেশে সুরে বলে, বুকে মাথা রাখ। অরিন বাক্যহীন মুখে তার বুকে মাথা রাখে। অরিনের বুকের সাথে মাথা চেপে ধরে বলে, হার্টবিট কেমন ফিল করছিস? অরিন সরল গলাতে বলে, স্বাভাবিকই ফিল করছি। এই 2 দিন স্বাভাবিক ছিল না, ফিল করছিলাম হার্টবিট থমকে আছে। অরিন তার বুক থেকে মুখ তুলে অবাক হয়ে বলে, হ্যাঁ কি বললেন? থমকেছিল কেন? কারণ এটাকে সচল রাখতে তুই ছিলি না। অরিন তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থেকে হেসে দেয়। 2 হাতে রায়ানের কোমর চাপটে ধরে বুকে চিবুক রাখে। ঠোঁট জোড়া এলিয়ে বলে, আমিও আপনায় খুব মিস করেছি। কতটা মিস করেছিস পরিমাপ করা যায় না তো। তাহলে প্রুফ দে, কিভাবে? আমার সাথে শাওয়ার নিয়ে। অরিন তড়িঘড়ি করে তা থেকে সরে আসে। চোখ মুখ কুঁচকে বলে, অসভ্য জালিম লোক। রায়ান ঠোঁট বাঁকিয়ে হেসে এগিয়ে এসে ঝাপটে তাকে কাঁধে তুলে নেয়। অরিন হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করলে পা বাড়িয়ে বলে, ছটফট করিস কেন? কাঁধে নিয়েছি তো। উল্টো পাল্টা কাজে নিয়েছেন, ভালো কাজের জন্য তো তুলেননি।
ওহো, ভালো কাজে নিয়েছি, আদর করবো জান। অরিন ভেংসি কেটে বলে। এখন জান প্রাণ অনেক কিছুই বলবেন, সুবিধাবাদী লোক। রায় তাকে নামিয়ে দিয়ে দু হাতে কোমর চেপে বলে, এমনিতে বলি না, বলেন তো। কিন্তু এগুলো না, স্টুপিড, ইডিয়েট, আরও কত কি। জালিম লোক কোথাকার। তুই যে আমায় 24 ঘন্টায় জালিম লোক বলিস। আপনি জালিম, তাই আমি জালিম বলি। যদি সুইট হতেন তাহলে ডালিম বলতাম। রায়ন হেসে তার চুলের ভাঁজে গলায় ঝুঁকে আসে, ঠোঁট কামড়ে ঠোঁট ছুঁয়ে হাসকি স্বরে বলে, নোপ, জালিম লোক ইজ পারফেক্ট। উঠে খেয়ে ঘুমান, শুনছেন? মেঘু, আমি বলছি তো খাবো না, আমি বলেছি খেতে। রাগ উঠাবি না, কথা শোন। শুনেছি, খেয়ে এরপর রাগ দেখাবেন। মেঘার কথায় থেমে যেতে না দেখে বর্ষণ উঠে বসে। মেঘার দিকে নিভু নিভু চোখে তাকালে মেঘা তার শান্ত নির্মল চোখ দুটো লালিমা আভা দেখে মলিন মুখে বলে, কত করে বললাম মেডিসিনটা নিয়ে যেতে, আপনি আমার কথা কানে নিলেন না। এখন কি অবস্থা হয়েছে, ভালো লাগছে? খাবারের প্লেট দে। বর্ষণ প্লেটে হাত দিতে নিলেই মেঘা নিজে প্লেট তুলে নেয়। আমি খাইয়ে দিচ্ছি। বর্ষণ কিছু বলে না, মাথা ব্যথায় তাকানো দায়ী হয়ে পড়েছে। মেঘা মুখে তুলে দেওয়া ছোট ছোট লোকমা থেকে খেতে থাকে। খাবার মুখে দিয়ে মেঘার কাঁধে মাথা এলিয়ে দেয়। মেঘার গাল কপালে হাত ছুঁয়ে বলে, মনে হচ্ছে জ্বর আসবে। আসবে না, বলেছে আপনাকে খাবার খেয়ে মেডিসিন নেবেন। এইবার আর দোনামোনা করা যাবে না। বর্ষণ মুখের খাবারটুকু শেষ করে তার গলায় মুখ গুজে দিয়ে বলে, মেডিসিনের প্রয়োজন নেই, তুই এভাবেই থাক, তাহলেই হবে। এখন আর পেইন ফিল হচ্ছে না। আমি সবাইকে বলে দেব। এত বড় দামড়া ছেলে হয়েও আপনি মেডিসিন নিতে না বলে কী সব বাহানা করেন। বর্ষণ তার মুখ তুলে চোখ রাঙিয়ে বলে, চুপ, ঘরের কথা বাহিরে ফাঁস করতে নেই, জানিস না? মেঘা হাসতে হাসতে তার মুখে আবারও খাবার তুলে দেয়। বর্ষণ তার থেকে খাবার নিয়ে গিলে বলে, পুরো বউ হয়ে গেছিস। এতদিন কী ছিলাম, ছোট মানুষ। থাক, তাহলে আমি বড় হয়েছি এটা মানলেন না? বিহেভিয়ারে ম্যাচিওর হলেও আমার জন্য সেই ছোট মানুষই রয়ে গেছিস। মেঘা গম্ভীর চোখে তাকিয়ে বলে, চুপচাপ খাবার খান। তোকে কখন খাবো? মেঘার হাত থেমে যায়। হাতে বেহাব্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি একদমই পাল্টে গেছেন। সত্যি চেঞ্জ হয়েছি? হলে হয়েছি, এতে আমার কোনো আফসোস নেই। আমার সকল চেঞ্জ তোর জন্য বউ। ও হয় আমার শ্যামপুরুষ। আপনার প্রেমবাক্য বলা শেষ হলে এবার মেডিসিনটা নিন। বর্ষণ অসহায় চোখে তাকিয়ে বলে, না খেলে হয় না? খাবেন না কেন? মেডিসিনে আপনার সমস্যা কি? বাচ্চাদের মতো করছেন। বাচ্চার বাপ হওয়ার বয়সে আছি, বাচ্চা বলবি না। সবার কিছু পছন্দ অপছন্দ থাকে। মেডিসিন নেওয়া আমার অপছন্দের লিস্টে। তাহলে আজ থেকে পছন্দের লিস্টে নিয়ে আসুন। আপনার মেডিসিন নিতেই হবে, আর তা না হলে আমি রুমে চলে যাব। ওই রুমে আপনাকে ঢুকতেও দেবো না, দরজা লক করে রাখবো। ভয় দেখাচ্ছিস? আপনি চাইছে ভাবুন, খেতে বলেছি খাবেন, ধরুন। মেঘা জোরপূর্বক তার হাতে মেডিসিন গুজে দেয়। বর্ষণ নাক মুখ কুচকে অতিরিক্ত পানি দিয়ে গিলে নেয়। মেঘা তার অভিব্যক্তি দেখে প্লেট আর গ্লাস হাতে হাসতে হাসতে বেরিয়ে যায়। বর্ষণ উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে দেয়। বিড়বিড় করে বলে, আমার মেঘু পাখিটার অভিমান পাখি রূপই ঠিক ছিল। সংসারী পাখি হয়ে এখন আমাকেই ঝাড়ি খেতে হচ্ছে। কি দিনকাল এলো রে বাবা। রোদ নিজের হাতে থাকা প্লেট থেকে একটা সিদ্ধ ডিম মুখে তুলে গালের এক পাশ ফুলে ওঠে। এখন তার 8 মাস চলছে। পেট ফুলে ওঠার সাথে সাথে সে নিজেও ফুলেছে। আগে থেকে তার কিছুটা স্বাস্থ্য ছিল, আর এখন ফুলে যেয়ে ছোটোখাটো একটা বল মনে হয়। রোজ সিদ্ধ ডিম খেতে খেতে ঘুরে ফিরে আয়নার দিকে নিজেকে দেখে। রোজও কিছুক্ষণ আগে তাকে কতগুলো ফল খাইয়ে এখন আবার 4টা ডিম সিদ্ধ করে এগুলো ধরিয়ে দিয়ে গেছে। প্রথম প্রথম রুদ্রের পাগলামো কমই ছিল, কিন্তু 6 মাস হওয়ার পর থেকে তাকে হারানোর ভয়ে পাগলামোগুলো যেন বেড়েছে। অথচ রোদের মাঝে সেরকম কোনো পরিবর্তন আসেনি। স্বাভাবিক প্রেগন্যান্সি তার। এই শুনুন না। রোদের থেকে কোনো জবাব না পেয়ে রোদ পুনরায় বলে, শুনছেন? রোদ তার পেছনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে, প্রথমে যেভাবে ডেকেছিস বেবি হওয়ার আগ অবধি আর সেভাবে ডাকবি না। কেন? আমার বাসর ফিলিংস জাগে, কিন্তু এখন তো একদমই কিছু করতে পারবো না, শুধু ছটফট করতে হবে। তার সেরা লোক। এইবার ঠিক আছে, এখন বল, কি বলতে চেয়েছিলি? আমি খুব মোটা হয়ে গেছি, তাতে কি? আপনার আমাকে এভাবে ভালো লাগছে? রোজু তার হাতে থেকে প্লেট নিয়ে টেবিলের উপরে রাখে।
বিছানায় গোল হয়ে বসে রোদের ভারী শরীরটা কোলের মাঝে নিয়ে বলে, ভালো লাগছে কি? তোকে তো এখন আমার সুইট পটেটো মনে হয়। ইচ্ছে করে কামড়ে খেয়ে নিতে, শুধু বাচ্চার কথা ভেবে নিজেকে সামলিয়ে রাখি। রোদ গোল গোল চোখে তাকিয়ে বলে, আগে আপেল ছিলাম, এখন আলু বানিয়ে দিলেন। আপনি কি আমায় খাবার মনে করেন? হো, আমার খাবারই তুই। রোদ নাক মুখ কুচকে তার কোলে থেকে উঠতে নিলেই দু হাতে পেটে চেপে আবারও বসে পড়ে। রোদ্র চিন্তিত হয়ে দ্রুততার সাথে বলে, কি হয়েছে, ব্যথা পেয়েছিস? রোদ চোখ মুখ বুঝে মাথা নাড়ায়। রৌদ্র ধীর গলায় বলে, কিক মেরেছে। রোদ এবার সম্মতি জানালে রোদ্র তার পেটে হাত বুলিয়ে থমথমে মুখে বলে, বাপের অংশ হয়ে মায়ের মতো বেয়াদব হচ্ছে কেন? রোদ চোখ মেলে ফুসফুস করে বলে, আমি বেয়াদব? শুধুই কি বেয়াদব, ছলনাময়ী নির্দয় রমণী। রোদ রাগে গজগজ করে উঠতে নিলে আবারও ব্যথায় বসে পড়ে। রোদ ঠোঁট বাঁকিয়ে বলে, দেখ, ওরা চাইছে না তুই আমার থেকে দূরে থাক, অথচ তুই আজও তা বুঝতে পারলি না। ওরা আপনায় এসে কানে কানে বলে গিয়েছে। ইয়া, প্রতি রাতেই বলে। রোদ রাগ ভুলে হেসে ওঠে। রোজও ঝুঁকে তার পেটে ঠোঁট শুয়ে বলে, আমার ননির পুতুলকে এভাবে ব্যথা দেবে না, ওর কষ্ট হয়। ভদ্রবাবু হয়ে থাকো। অভদ্রলোকের বাচ্চা ভদ্র? হ্যাঁ, কি বললি? রোদ দুহাতে তার গলা জড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলে, আপনি তো দেখলেনও না, ছেলে নাকি মেয়ে? প্রয়োজন নেই, একেবারেই দেখবো, একেবারেই জানবো। যদি একজন হয়, আইনেও দুজন। রোদ তার কাঁধে মাথা এলিয়ে মুচকি হেসে বলে, তাই যেন হয়। ইমন ছেলেকে টেবিলের উপর বসিয়ে খাবার খাইয়ে দিতে থাকে। সেই সময়ে সুমন নেমে আসে। তাকে দেখে ইমনের খাবার বাটি হাত থেকে দিয়ে বলে, ওকে খাইয়ে দে, আমি একটু আসছি। সুমন মাথা নাড়লে ইমন রান্নাঘরে চলে আসে। ইরিনকে কাচের বয়াম হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এটা দিয়ে কি করিস? ইরিন চোখ দুটো মুছে ঘুরে দাঁড়িয়ে তাকায়। মৃদু হেসে বলে, মা আমার জন্য এই বয়ামগুলোতে কত যত্ন করে আচার বানিয়ে রেখে দিত। আমি যেদিন রান্না করেছি সেদিন বাবা প্রতিটা খাবার খেতে খেতে হাজারবার প্রশংসা করেছে, অথচ খাবারগুলো অত ভালো হয়নি। আজ আমি রান্নায় পটু, কিন্তু রান্নার প্রশংসা করতে বাবা নেই। আমার জন্য বয়াম ভর্তি করে আচার বানিয়ে রাখার সেই মা নেই। ইরিনের চোখ দুটো আবারও ভেসে ওঠে। এমন দু হাতের বুড়ো আঙুল দিয়ে তা মুছে দিয়ে বলে, ওহো, তারা আছে। আমরা কি তাদের ভুলেছি? তারা আমাদের মাঝে রয়ে গেছে। ইরিন কিছু বলতে চায়, সুমন খাবার টেবিল থেকে চেঁচিয়ে বলে, ভাইয়া, তোর কল এসেছে। ইরিন থেমে যেয়ে বলে, আমি ঠিক আছি, আপনি যে দেখুন কে কল করেছে। ইমন তার কপালে ঠোঁট ছুঁয়ে চলে যায়। ইরিন চুলা বন্ধ করে কফি বসানোর গরম পানি নামিয়ে ইমনের ডাকে আসে। ডেকেছিলেন? হ্যাঁ, রোদকে হসপিটালে নিয়ে গেছে, দ্রুত চল। ইমন ছেলের মুখ ধুয়ে তাকে কোলে তুলে নেয়। ইরিন যেভাবে ছিল সেভাবেই ইমনের সাথে ছুটে। সুমনও তাদের সাথে চলে। ইরিন এই কতগুলো মাস নিজেকে সামলিয়েছে, ইমন সুমনকে সামলিয়েছে, সব কিছু নিজের মতো করে মানিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু স্মৃতিগুলো আজও তার মাঝে, ইমনের মাঝে, সুমনের মাঝে জীবিত আছে। তারা সবাই নিজেদের জীবনের গতিতে ব্যস্ত রয়েছে, কিন্তু পুরনো কিছুই ভুলেনি। তাদের যখন বাবা মাকে খুব মনে পড়ে, তখনই চারজন মিলে পরিবারের সকলে কবর দেখে আসে। ও বাড়ি থেকে ফিরে এসে তাদের ছেলের আকিকা ও নামকরণ করা হয়েছে। শেহরান হোসেন ইমরান নামটা ইমন তার বাবা আর মায়ের সাথে মিলিয়ে রেখেছে। এতে ইরিন খুব খুশি হয়েছে। ছেলে এখন হাঁটতেও শিখেছে, বসতেও পারে। ডক্টর এখনো বের হচ্ছে না কেন? রুদ্র অধৈর্য হয়ে অস্থিরতা নিয়ে বললে, রায়ান তাকে সিটে বসিয়ে পিঠ চাপড়ে বলে, আর একটু অপেক্ষা কর, বেরিয়ে আসবে। রুদ্র বসে থেকে ছটফট করে বলে, এত সময় লাগে? কচু ডাক্তার হয়েছে। আমার বলদের রানীকে সে কখন ঠকিয়েছে, এখনও বের করছে না। ইররেসপন্সিবল ডাক্তার সবগুলো। কারো গলা খাকারির শব্দে সবাই চোখ তুলে তাকায়। ডক্টরকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। রুদ্র দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলে, রোদ, আমার রোদ কোথায়? ডক্টর সবার দিকে তাকাতে শুরু করলে বর্ষণ শান্তস্বরে বলে, পেশেন্টের নাম রোদ। ওহ ইয়া, বেবি এবং তাদের মা তিনজনেই সুস্থ আছে। ডক্টর চলে গেলে নার্স তোয়ালে মোড়ানো দুটো শিশু নিয়ে এসে বলে, ওনাদের কেবিনে শিফট করা হলো, তখন তার সাথে দেখা করতে পারবেন। রোজ আর চিল্লাপাল্লা করে না, শান্ত হয়ে যায়। স্থির চোখে তোয়ালেতে মোড়ানো প্রাণ দুটোর দিকে তাকালে তার বুক চিপচিপ করে ওঠে। সে এখন বাবা হয়ে গেছে। এই ফুটফুটে বাচ্চা দুটো তাদের অংশ। এই দুজন তার আর রোদের ভালোবাসার আরেক পূর্ণতা।
নার্স তাদের দুজনকে বাড়িয়ে দেয়। রুদ্র কম্পিত হাতে দুজনকে দু হাতে সর্বপ্রথম তুলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। ঠোঁটে ঠোঁট চেপে ছেলে দুটোর দিকে তাকিয়ে থাকলে বাকিরাও এগিয়ে আসে। অরিন দুজনের দিকে তাকিয়ে থেকে বলে, একটা দা ভাই আর একটা রোদ, পুরো দুজনের মতো হয়েছে। মেঘে ঠোঁট টিপে বলে, এইটা ছাড়াও আরেকভাবে বলা যায়, একজন আব্বুর মতো হয়েছে, অপরজন চাচুর মতো। আচ্ছা, ওদের মাঝে বড় কে আর ছোট কে? নার্সকে জিজ্ঞাসা করা হলে সে রোদের ডান হাতের ছেলেটাকে বড় আর বাঁ হাতের ছেলেটাকে ছোট বলে চলে যায়। মেঘ আকাশ দুজনেই হাত বাড়িয়ে দিলে রোদ ছোটজনকে মেঘের হাতে দিয়ে দেয়, কিন্তু আকাশের হাতে বড়জনকে দিতে যে আকাশের কথা খেয়াল আসে, তার দুটো ছেলেই হয়েছে। এর মানে দিচ্ছি, এর আগে বলো দোয়া করে দেবে। ওরা তোমার মতো নো নো নো, তোমার মতো নয়, আব্বুর মতো যেন হয়। মেঘ ভ্রুজোড়া কুঁচকে বলে, আমার মতো কেন? কারণ চাচু ফোর্স ম্যারেজ করেছে। কারণটা সবাই বুঝতে পেরে হেসে ওঠে। আকাশ হাসি মুখে রোদের হাত থেকে একজনকে কোলে নিয়ে বলে, ঠিক আছে, দোয়া করে দিচ্ছি। আকাশ তার কোলের মাঝে থাকা ছেলেটার দিকে তাকায়। রোদের চোখ মুখ গায়ের রং সব কিছুই মিলে যাচ্ছে। মৃদু হেসে বলে, নানা ভাই, বড় হয়ে একদম তোমার বাবার মতো হবে। কেমন? তোমার বাবা সবাইকে যেভাবে জানিয়ে মানে, তুমি তাকে তার চেয়েও বেশি জ্বালাবে। ঠিক আছে, প্রয়োজনে তাকে ছাড়িয়ে যাবে, আমি তোমার পাশে থাকবো। তার কথা অবশেষও বুঝে উঠতে না পারলেও হাসে। তাতে রোদ দাঁত কিরমির করে বলে, সারা হিটলার শ্বশুর। আকাশ মেঘের কোল থেকে দুজনকে কোলে নেওয়ার ধুম লেগে গেল। রুদ্র এক পাশে দাঁড়িয়ে থেকে কখনো তার সন্তান দুটোকে নিয়ে উল্লাসে ব্যস্ত পরিবার, তো কখনো রোদের দেখা পাওয়ার আশায় ছটফট করে। ইফাত কোলে নিতে চাইলে ইফতি নিজের কোলে থাকা একজনকে দিয়ে দেয়। ইফাত চোখ পিটপিট করে দাঁড় বের করে হেসে বলে, আমি আবারও মামা হয়েছি, হে হে। তারা হাসে। ইরিন তার কোলে থাকা অপরজনকে সুমনের কোলে দিয়ে দিলে সেও হেসে বলে, আমি এবার মামা হয়েছি। ইমন তার ছেলেকে দুজনের সামনে নিয়ে এসে দাঁড়ায়। বুড়ো আঙুল দিয়ে ছেলের ভেজা ঠোঁট মুছিয়ে দিয়ে বলে, আব্বু, এই দুটো তোমার ছোট ভাই। ইমরান তার ছোট ছোট চোখ দিয়ে অবাক বিস্ময় নিয়ে দুজনকে দেখে। হাত বাড়িয়ে ছুতে চাইলে ইমন তাকে নিয়ে ঝুঁকে আসে। ইমরান তাদের ছুতে পেরে অতি আনন্দে খিলখিল করে হেসে ওঠে। তার বাচ্চা সুলভ হাসিতে হাসপাতালের করিডোর মুখরিত হয়। রান এসে রোদের পাশে দাঁড়ালে রোদও তার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে হেসে কিছু বলতে চায়। এর আগে রায়ান তার ডান হাতের ইশারায় বলে, ওই দেখ, রোদকে নিয়ে যাচ্ছে। বেয়াদব, তোর কথা বিলিভ করব না। এইভাবে একবার ওর কথা বলে আমার ধ্যান ঘুরিয়েছিলি। ওকে, অ্যাজ ইউর উইশ। রায়ানের নির্লিপ্ত কণ্ঠ শুনে রোদ ভাবনায় পড়ে যায়। সে কি তাকাবে? সত্যিই কি রোদকে নিয়ে যাচ্ছে? রোদের প্রসঙ্গে দুবার রায়ান তাকে ধোকা দিয়েছে। না হয় আরেকবার খেলো, কোনো সমস্যা নেই। রোদ নিজের ভাবনা ছেড়ে রায়ানের থেকে মুখ ফিরিয়ে ডান দিকে তাকায়। স্ট্রেচারে রোদকে নিয়ে যেতে দেখতে পায়। সেটা দেখে সব বলে সে স্ট্রেচারের পিছু পিছু ছোটে। রায়ান হাসতে হাসতে সামনে তাকালে অরিন তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ রাঙায়। ওই চোখের দৃষ্টি বুঝে যায় সে, পুরো অরিনটাই যে আপাতমস্তক মুখস্থ। তার চোখ রাঙানো দেখে অরিন মুখ ঘুরিয়ে ভেংসি কাটে। রোদ একটা নয়, পুরো দুটো বাচ্চার মা হয়ে গেল। কবে শুনতে পাবে মেঘারও বেবি হবে, আর সে শুধু খালামণি মামি এগুলোই হয়ে যাবে। অরিন তার মন গড়া ভাবনায় দুঃখী হয়ে বলে, বাবা, আমি কি মা হব না? রোদের মস্তিষ্ক সচল হলেই বন্ধ চোখে নিজের কোমল শরীরে তীব্র ব্যথার অনুভূতি হয়। সেই সাথে পেটের ভারী অনুভব না করে চটজলদি হাত রেখে চোখ মেলে তাকায়। তখনই একজোড়া ঘন কালো পল্লবযুক্ত পুরুষালী চোখে তীক্ষ্ণ দৃষ্টি দেখে। আমার বাচ্চা। রোজ চোয়াল শক্ত করে দাঁত খিচিয়ে বলে, আমাকে তোর চোখে পড়ছে না? আমার হার্ট অ্যাটাকের বন্দোবস্ত করিয়ে চোখ মেলে জিজ্ঞেস করছে, আমার বাচ্চা, এগুলো কি তোর একাই? আপনি তো আমার সামনেই রয়েছেন। সামনে আছি তো কি হয়েছে? ইউ হ্যাভ এনি আইডিয়া তোকে ব্যথায় কাতরাতে দেখে আমার কীরকম ফিল হয়েছে? রোদ নিজের দুর্বল ডান হাত রোদের চোয়ালে রাখতেই তার তীক্ষ্ণ চোখ জোড়া নিভে আসে। বর্ষবরণের ন্যায় শান্ত হয়ে বলে, ওরা ঠিক আছে, বাকিদের কাছে রয়েছে। রোদ মৃদু হেসে বলে, আমিও ঠিক আছি। আপনি তো কাছেই রয়েছেন, তাহলে আপনি এত অশান্ত কেন? শান্ত হন। রোদ তার হাতের উপর হাত রেখে বুকের উপর আসে, কপালে কপাল ঠেকিয়ে নেয়। রোদের নেতিয়ে পড়া মুখটা নিজের স্বস্তি মেলানো তপ্ত শ্বাস ছেড়ে বলে, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এই ধরনের ছলনা আর কখনো করবি না।
আমার বাচ্চার মা হওয়ার ইচ্ছে ছিল, হয়েছিস না, দুটোই এনাফ। নেক্সট টাইম অবাধ্য হলে, এরকমটা রিপিট হলে বাচ্চা নিয়ে তোর বাকি জীবন কাটাতে হবে। এই এক জীবনে বাচ্চার বাবার দেখা পাবি না। গট ইট? এত হারানোর ভয় কেন? ভালোবাসি তাই। রোদের চোখের দিকে তাকিয়ে থেকে ঠোঁটজোড়া প্রসারিত করে বলে, ওদের নিয়ে আসুন। হো ওকে। রোজ বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড বাদেই বাড়ির সবাই একসাথে কেবিনে ঢুকে। মাহুয়া, সায়রা, শুভ্র তাদের পরিবার নিয়ে এসেছে। নাফিসা, ফারিহা, ইভানও বাদ যায়নি। তারা এক সপ্তাহ আগে পরিবার নিয়ে এসেছে। তাদের সাথে রুহি, রুহানও এসেছে। সবার মাঝে আয়ান, মারিয়া উপস্থিত আছে। দুই নবজাতককে একসাথে আসার খুশিতে আজ 2 বছর পর সবাই আবারও একসাথে হয়েছে। তারা সবাই খুব একটা সময় থাকে না। রোদের সাথে কথা বলেই বেরিয়ে গেলে রোদ দু হাতে দুজনকে নিয়ে রোদের দুপাশে শুইয়ে দেয়। এতে শোরগোলের মাঝে দুজনের হাত মুঠো পাকিয়ে গভীর ঘুমে রয়েছে। রোদ আলতো করে দুজনের চোখ মুখ ছুঁয়ে দেয়। দুর্বল শরীরটায় এখন আর কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। দুটো ঘুমন্ত নিষ্পাপ মুখ ভেতরকার শীতল করে তুলছে যেন। তার তো রোজকে পাওয়ার আশাই ছিল না, অথচ আসে রোজের 2 বাচ্চার মা হয়ে গেছে। অতি আনন্দে রোদের চোখজোড়া ভিজে ওঠে। সে নিজের অশ্রু দমিয়ে নেয় না। ঝরঝরিয়ে পড়তে শুরু করলে সেই কান্না ভেজা চোখ আর ঘুমন্ত সন্তানের চোখ মুখে ঠোঁট ছুঁয়ে রোদের দিকে তাকায়। রোদ তার চোখ দুটো মুছে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আজকের পর থেকে আমি আর আমাদের পরিবার ব্যতীত এই দুজনের জন্য কান্না করার অনুমতি দিলাম তোকে। রোদ কান্না চোটে কথা বলতে পারে না। শুয়ে থেকে রোদের পেটের কাছে 7 মুঠ পাকিয়ে ধরে হেঁচকি তুলতে শুরু করে। রোদ তার রক্তিম গালে 2 হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আমায় শান্ত করে এখন নিজে অশান্ত হচ্ছিস কেন? নিজে দুপাশে আমার 2টো মিনি প্রোডাক্ট নিয়ে শুয়ে থাকার পরও আমায় হারানোর কিসের ভয় তোর? রিল্যাক্স, এভরিথিং ইজ ওকে, আই এম ইউর, অনলি ইউর। রোদ শব্দ করে কান্না করতে পারে না। ফুপিয়ে ফুপিয়ে থাকতে থাকতে রোদ তার মাথায় গালে হাত বুলিয়ে সময় নিয়ে শান্ত করে, নিজের সাথে জড়িয়ে রাখে। রোদ স্বাভাবিক হয়ে নাক টেনে বলে, দুটোই কিন্তু ছেলে হয়েছে। রোদ তাকে বালিশে শুয়ে দিয়ে কপাল কুঁচকে বলে, যেমন বাপ তার তেমন মেয়ে। তোর বাপ কিছু সময় আগে আমায় বদোয়া দিয়েছে, এখন তুই শুরু করেছিস। রোদ নিঃশব্দে হাসতে হাসতে বলে, কি করব বলুন? ওই যে বাবার মেয়ে যে আমি। দুজন ঘুমিয়ে আছে বলে রোদ অতি নিচু কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলে, বলদের রানী, তোর খুব হাসি পাচ্ছে না? রোদ হাসতে হাসতে মাথা নাড়ালে রোদ তার রক্তিম ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। রোদ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে একসময় 2 চোখ বন্ধ করে নেয়। রোদ তার উপর রোদের হাসি দমিয়ে সরে আসে। নির্লজ্জ বেহায়া লোক, এখন যদি কেউ চলে আসতো? রোদ ভ্রু তুলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তাহলে সেটা তার ভুল হতো। হাজব্যান্ড ওয়াইফ এক কেবিনে রয়েছে, দ্যাটস মিন দে নিড সাম প্রাইভেসি। কারো আসতে হলে নক করে আসতে হবে। সবাই আপনার মতো হসপিটালে এসব ওসব করে না। তুই কজনের লিপ কিস দেখেছিস? বাজে কথা বলবেন না। রাইট, এতগুলো মাস অনেক বাজে কথা বলেছি, এখন বাজে বাজে কাজ করার সময় হয়েছে। তুই শুধু বাড়ি চল, এরপর শুরু করব। রোদ নিজের মেজাজ না হারাতে চাইলে চোখ দুটো সরিয়ে ছেলে দুটোর দিকে তাকায়। মুখের হাসি নিয়ে বলে, আমাদের সন্তান। তার হাসি দেখে রৌদ্র নিজেও হাসে। শাহজানাতে মৃদু স্বরে বলে, হুম, আমাদের। আপনি ওদের চুলে কি লাগিয়েছেন? জেল লাগিয়ে দিয়েছি। আমার এতটুকু বাচ্চা ছেলে দুটোর মাথায় জেল লাগাতে কে বলেছে আপনার? বাচ্চা একা তোর নয়, আমারও। আমার মতো কুল অ্যান্ড হ্যান্ডসাম ফাদারের ছেলেকেও তো কুল অ্যান্ড হ্যান্ডসাম লাগতে হবে। জাস্ট সি, দুজনকে কতটা কুল লাগছে। লাইক ফাদার, লাইক সন্স। তার সেরা লোক কোথাকার। শার্ট প্যান্ট কিছু না পরিয়ে উনি বাচ্চা দুটো চুলে জেল লাগিয়ে কুল বানাতে এসেছে। ওদের 7 ইয়ার্স চলছে, ওকে? নিজেদের ড্রেস নিজেরাই পরে নেবে। বের তো করে দেবেন। রোজ প্রত্যুত্তর না করে ডিপ গ্রিন কালারের শার্ট, কালো জিন্স বের করে নিয়ে আসে। রোদের হাতে ধরিয়ে দেয়। তার নিজের পরনেই একই শার্ট প্যান্ট। বের হওয়ার সময় হয়ে এসেছে, আমাকে রেডি হতে হবে, তাই আপনি ওদের রেডি করিয়ে দিন। রোদ রোদের হাতে দুজনের শার্ট প্যান্ট ধরিয়ে নিজের পরনের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। রোজ দাঁত কিরমির করে তার ছেলে দুটো সামনে এসে দাঁড়িয়ে বলে, এই মির্জাফর, ঘরের শত্রু বিভীষণ, নিজের প্যান্ট পরে নে। রোদের বড় ছেলে আইজান আহমেদ রাইফান বুকে হাত গুজে থমথমে মুখে বলে, আমরা কেন পরবো? আম্মু তোমায় রেডি করিয়ে দিতে বলেছে, তাই সব কিছু তোমাকেই করতে হবে।
আমি তোদের মাকে দিয়ে নিচের জুতাটা অবধি পরিয়ে নেই, আর তোরা আমায় দিয়ে নিচের প্যান্ট পরাতে চাচ্ছিস? ছোটজন রাফিয়ান আহমেদ আয়াস ঠোঁট ফুলিয়ে কপাল কুঁচকে বলে, তুমি পরিয়ে দেবে নাকি আম্মুকে ডাকতে শুরু করব? আম্মু। সে কথা শেষ করে ডাকতে শুরু করলে রুদ্র এক হাতে মুখ চেপে ধরে, ফিসফিস করে বলে, এর জন্যই তোদের মির্জাফর আর ঘরের শত্রু বিভীষণ বলি, হয়েছিস মায়ের মতো বেয়াদব। আয়াস মিটমিটিয়ে হেসে বলে, আম্মুকে বলে দেব তুমি আম্মুকে বেয়াদব বলেছ? এই মির্জাফর চুপ। আয়াস নিজের মুখ থেকে তার হাত নামিয়ে বিরক্ত কণ্ঠে বলে, উফ আব্বু, তুমি খুব ইরেসপন্সিবল। আমাদের দ্রুত রেডি করে দাও, আমাদের লেট হচ্ছে। রুদ্র আগে কটমট করে দুজনকে শার্ট প্যান্ট পরিয়ে দুজনের হাতে ঘড়ি পরিয়ে দিলে আইজান নিজের ঘড়ি দেখে বলে, আমাদের ওয়াচ পরালে কেন? তিনজনকে দেখে যাতে সেম মনে হয় সেই জন্য। আমরা তিনজন তোদের মায়ের পাশে এভাবে দাঁড়িয়ে থাকলে কেউ তোদের মাকে অবিবাহিত ভাবতে পারবে না, পরপুরুষ কাছে ঘেঁষতে আসবে না। আয়াস অতি গর্বিত কণ্ঠে বলে, আমরা দুজন থাকতে আম্মুর পাশে কোনো পুরুষ আসতে পারবে না। হ্যাঁ, মায়ের কাছে পুরুষ ঘেঁষতে না দিয়ে নিজের বাপটাকেও ছাড়িস না। যখন একটু ছুতে চাই অমনি দুটো ম্যা করিস। কি বলছো? কিছু না, চল। রুদ্র দুজনকে বগল দাবা করে তুলে নিতেই আইজান তার দিকে তাকিয়ে বলে, তুমি অলওয়েজ আমাদের এইভাবে কোলে নাও কেন? তোদের সুপারম্যান ফিলিংস দিতে। কিন্তু আমরা নিজেদের সুপারম্যান ফিল করতে পারি না। সুপারম্যান তো উড়তে জানে, তুমি আমাদের উড়তে পারো না। চুপ, বেশি কথা বলিস। আব্বু, তুমি রুমে কিছু ভুলে এসেছ। রুদ্র তার দিকে ভ্রুকুচকে তাকায়, মিটমিটানো হাসি বলে দেয়, অযথা তাকে দৌড়ঝাঁপ করাতে ভয় দেখাচ্ছে। সে কি রোদকে ভয় পায়? সত্যি তার ছেলে দুটো মির্জাফর আর বিভীষণের আপডেট ভার্সন। মির্জাফর, তুই দাঁড়িয়ে থাক, আমরা আসছি। আইজানকে নামিয়ে দে। রোজ আয়াসকে নিয়ে রুমে ঢুকে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলে, তোর মা ওয়াশরুমের দরজা না খোলা অবধি তাকে ডাকতে থাক। আম্মুকে ডাকবো কেন? আমি বলেছি তাই। আয়াস রোদের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে রোদকে ডাকতে শুরু করে, আম্মু, ও আম্মু, আম্মু। ভেতর থেকে রোদের কণ্ঠস্বরের সাথে সাথে ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ হলে আয়াস রুম থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বলে, আম্মু, আব্বু তোমায় এভাবে ডাকার জন্য বলেছিল, আমি কিছু জানি না। রোদ এতক্ষণে বেরিয়ে এসেছে। রোদটা হতভম্ব মুখে ছেলের চলে যাওয়া দেখে। সেই ছোট থাকতে এদের ডাইপার চেঞ্জ করেছে, মাঝে মধ্যে খাইয়ে দিয়েছে, আজ কতটা যত্ন করে তার মতো করে প্রস্তুত করে দিল, আর সেই তার রক্ত তার সাথে এইভাবে বেইমানি করতে পারলো। সত্যি তার ছেলে তো। কি হয়েছে? আপনার জন্য কি আমি ওয়াশরুমে যেতে পারবো না? রোদ তার দিকে শীতল দৃষ্টিতে তাকায়। তড়িঘড়ি করে হয়তো জামা পরে বেরিয়ে এসেছে, তাই ওড়না নিতে ভুলে গিয়েছে। চুলগুলো হাত খোপা করা ছিল, কিন্তু এখন সেগুলো মুক্ত হয়ে হাঁটুর নিচ অবধি ছড়িয়ে আছে। তাড়াহুড়ো করে জামা পরার কারণেই হয়তো খুলে গিয়েছে। টানা টানা চোখ দুটো রাগি দৃষ্টি নিয়ে রোদের চোখে ঘোর নামে। হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজার বাহির থেকে লক করে দিয়ে দু হাতে রোদের দুপাশে হাত রাখতেই রোদ তার বাহুবন্ধনীতে আটকে পড়ে। সে কিছু বলতে চাইলে রুদ্র অত্যন্ত শীতল কণ্ঠে গভীরতা নিয়ে বলে ওঠে, কি করব বল? আমার তো 24 ঘন্টা 44 ঘন্টায় তোকে নিজের কাছে চাই। এক মুহূর্ত তুই ছাড়া থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসছে। বলদের রানী, তোকে যত রূপে যতভাবেই দেখি, সবভাবে সব রূপেই মুগ্ধ হই। তোর মাঝে কি এমন আছে বলতো? নিজেকে এত পাগল পাগল মনে হয় কেন? বাচ্চার মা হয়েছিস, এখন অন্তত আমায় নিজের জন্য পাগল করা বন্ধ কর। রোদের রাগী দৃষ্টি পাল্টে তাতে একরাশ লজ্জা এসে ভিড় করে। সে রোদের গোছানো চুলগুলো এলোমেলো করতে চেয়েও থেমে যায়। এইবার ঘোরের মাঝে আছে কিছু বলবে না, কিন্তু যেই স্বাভাবিক হবে অমনি খ্যাক খ্যাক শুরু করে দেবে। রোদ তার রক্তিম ঠোরচড়া এলে মৃদু হেসে বলে, পাগল করেছি? আচ্ছা, কিভাবে করেছি? আমার থেকে সবচেয়ে বেশি পাগল করেছে তোর ওই টানা টানা চোখ দুটো। ওই দুটোই আমার সর্বনাশের মূল। এরপর এই আপেলের মতো দুটো গাল, স্ট্রবেরির মতো দুটো ঠোঁট। ইনফ্যাক্ট তুই পুরোটাই আমার লাইফের রেড লাইট। তোকে সম্পূর্ণ অস্তিত্বই আমার পাগল করেছে, স্টিল নাও করে যাচ্ছে, বন্ধ হওয়ার নামই নেই। রোদ তার চোখ মুখ ছুঁয়ে অভিযোগের স্বরে কথাগুলো বললে রোদ শব্দ করে হেসে ওঠে। রোদের বুকে দুহাত ঠেলে রুদ্রকে তার পিছনে নিয়ে যায়। রোদ সামনে এগিয়ে যেতে যেতে বলে, দুঃখিত জনাব,
আপনার অভিযোগ শুনে আমি ব্যথিত হতে পারছি না। আপনি যেই প্রসঙ্গে অভিযোগ তুলেছেন সেই প্রসঙ্গে আমি আরও 9 বছর যাবৎ ভুগছি। আপনি আমার জীবনের রংধনু, সেই 7 রং। আপনি আমার জীবনে আছেন বলেই আমার জীবন এতটা রঙিন। আমি না হয় আপনার জীবনের রেড লাইট হলাম, কিন্তু আপনি আমার জীবনের 7টা রং। মানে বুঝতে পারছেন আমার উপর আপনার কতটা প্রভাব? রোজও তার নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই বলে, কতটা? আপনার থেকে প্রত্যাখ্যান পেয়ে আপনি আমার হবেন না যেন কখনো না ভালোবেসে থাকতে পারিনি। রাগ হয়েছে, কিন্তু ঘৃণা করতে পারিনি। একজন পরিবারের সদস্য হয়ে আপনার থেকে সহানুভূতিটুকুও পাইনি। তবু এক মুহূর্তের জন্য আপনি নামক অস্তিত্ব, পুরো আপনিটাকেই ভুলতে পারিনি। আপনার জন্য অপেক্ষা, আপনাকে পাওয়ার আশা, প্রত্যাশা সবই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু ভালোবাসা, সেটা এক বিন্দু পরিমাণও কমেনি। এবার আপনি নিজেই বুঝে নিন আমার উপর আপনার প্রভাব ঠিক কতটা। রোদের থেকে কোনোরূপ প্রতি উত্তর না পেয়ে রোদ নিজের কাছে ব্যস্ত হয়ে যায়। আর শুক্রবার, এই দিনটা তারা সবাই ইমনদের বাড়ি চলে যায়। সেখানে সবাই একসাথে খাবার খেয়ে সময় কাটায়। গত 7-8টা বছর ধরে এটাই হয়ে আসছে। হয়তো ইমনের বাবা মায়ের শূন্য স্থানটা পূর্ণ হবে না, কিন্তু ইমন সুমনের জন্য যে আরও একটা পরিবার আছে, তারা তাদের দুজনকে নিজেদের কতটা আপন মনে করে সেইটা তারা দুজনকে উপলব্ধি করাতে কখনোই থেমে যাবে না। তাই তো ছুটির দিনগুলোতে সবাই একসাথে কাটাতে ও বাড়িতে চলে যায়। ছেলেরা কোথায়? নিচে গিয়েছে। তাহলে আপনিও নিচে যে অপেক্ষা করুন, আমি 10 মিনিটের মাঝেই চলে আসব। রুদ্র ধীর কদমে এগিয়ে এসে নিঃশব্দে তার পেছনে দাঁড়ায়। রোদ চোখ তুলে ড্রেসিং টেবিলের আয়নায় তাকে দেখতে পেয়ে বলে, যাচ্ছেন না কেন? একসাথে যাব। রোদ তার থেকে চোখ সরিয়ে চুলে বিনুনি চালাতে নিলে রোদও তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। অপর হাতটা রোদের কোমর সহ সম্পূর্ণ পেট জুড়িয়ে নিলে রোদ থমকে যায়। কিছু বলতে চাইলে সেটাও পারে না। রোদও তার ঘন কালো চুলে মুখ গুজে দিয়ে হাসকি স্বরে বলে, তোর গায়ের স্মেল, বডি স্মেল, সব কিছুই আমায় এতটা পাগল কেন করে বলতো? এইগুলোর মাঝে যে নিজের প্রাণ খুঁজে পায়। রোদ জোরপূর্বক তার বাহু থেকে নিজেকে ছাড়া পেতে তৎপর করে ছটফট করে বলে, কি পাগলামো করছেন? ছাড়ুন না, প্রস্তুত হতে হবে। রোদও তার মুখ তুলে রোদকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। রোদের হাত দুটো মুক্ত করে দিলে এক হাতে কোমরের ভাঁজে গলিয়ে দেয়, অপর হাতে রক্তিম গালে রেখে 4 আঙ্গুল ডাবিয়ে বুড়ো আঙ্গুল রক্তচাপার ন্যায় ঠোঁটজোড়া ছুঁয়ে দিতে দিতে মোহগ্রস্ত হয়ে বলে, ঠিক করে তো এখন ধরতেই পারি না, এর আগেই ছাড়ুন ছাড়ুন করিস কেন? ছেলে দুটোকে নিজের মতো বানিয়েছিস। ভোরের আলো ফোটা মাত্র এসে তোকে তুলে নিয়ে যায়। আমার হক যে প্রতিদিন সকালে মারা পড়ছে, এদিকে তোর খেয়াল আছে? প্রতিদিন কোথায়? 2 দিন হবে হয়তো। 2 দিন তোর কম মনে হয়? তোর কম মনে হলেও হতে পারে, কিন্তু আমার জন্য 2 বছরের অধিক। এখন 2 দিনের হক মিটিয়ে দে, নয়তো আজ ছাড়বো না। দরজা খোলা রয়েছে। বলদের রানী, ধৈর্য আমার মধ্যে নেই জানিস, তাই অপেক্ষা করাবি না, দ্রুত দে। আমি। রোদ বাক্য সম্পূর্ণ করতে পারে না। এর আগে রোদের অগ্রাসী উত্তপ্ত চুমুর বর্ষণে নিজেকে হারায়। সেই উষ্ণ স্পর্শ তার শরীর জুড়ে ছল তোলে। 2 হাতে রোদের গলা জড়িয়ে ধরে অতি নিকটে চলে আসে। এখানে জোকস বলছে, কোনো মোটিভেশনাল স্পিচ দিচ্ছে না, তাহলে তোর মুখে হাসি নেই কেন? আম্মু, তুমি আমার হাসি নিয়ে পড়লে কেন? হাসি নিয়ে পড়ছি না। এই জোকস দেখে মানুষ এরকম মুখ গোমরা করে রাখে? এখানে জোকস বলছে ঠিক আছে, কিন্তু আমার তো হাসি পাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি? হাসি পাচ্ছে না মানে কি? হয়েছিস তো বাপের মতো খারস। এই তুই কাকে কোল্ড বিহেভিয়ার দেখাস? আমার পেট থেকেই কিন্তু বের হয়েছিস, সময় আছে, এখনো শুধরে যা। বাপের মতো রোবট হবি না। ইরেন আবারও শুরু করে দিলে ইমরান ল্যাপটপ অফ করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এখন তার মাকে কিছু বললে আরও রেগে যাবে। রাগ যে পড়বে তার বাবার উপর। সে পালানোর উপায় খুঁজতে নিলে খোলা দরজার করিডোরে সুমনকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। হাসতে যেও হাসে না। বাচ্চা সুলভ মুখটাকে গম্ভীর করে রেখে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আম্মু, আমার চাচুর সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে, পরে এসে তোমার সকল অভিযোগ শুনছি। ইমরান বেরিয়ে যায়। ইরিন বুকে 2 হাত গুছে ধপ করে বিছানায় বসে যায়। 8 বছর বয়সী বাচ্চা কি আর এমন গুরুত্বপূর্ণ কথা বলবে?
তার চোখের আড়াল হওয়ার জন্য কি মিথ্যা বাহানা দিয়ে পালালো। মুখ বাঁকিয়ে ফুসফুস করে বলে ওঠে, আমার কথা ভালো লাগে না কারো। খারুসের ছেলে খারুস হয়েছে না, তাদের কাছে ভালো কথার মূল্য আছে। লাগাম ছাড়া লোকটা আজ একবার শুধু সামনে আসুক, দুজনের খারুসিপনা আজকে একটা বিহেদ করেই ছাড়বো। হ্যাঁ সুমন, তোর ভাবি কোথায়? ভাবি তো রুমেই আছে। এমন ঘাড় নাড়িয়ে দোতলায় উঠতে নিলেই ইমরান মৃদু হেসে বলে, বেস্ট অফ লাক আব্বু। ইমন থেমে যেয়ে ভ্রুকুচকে বলে, ফরওয়ার্ড। সুমন হাসতে হাসতে বলে, ভেতরের পরিবেশ খুবই উত্তপ্ত। ইমরান, তুমি কিছু করেছো? ইমনের গম্ভীর স্বরে ইমরান মাথা দুলিয়ে বলে, নো আব্বু, আমি কিছুই করিনি। জোক শুনে হাসছিলাম না বলে আম্মু রেগেছে। ইমন তপ্ত শ্বাস ছেড়ে ওপরে চলে আসে। রুমে ঢুকে ইরিনকে বিছানায় বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইরিন তাকে দেখেও কিছু বলে না। ইমন তার গা ঘেঁষে বসে শান্ত স্বরে বলে, মুখটা এরকম টমেটো হয়ে আছে কেন? ইমনের প্রশ্নে ইরিন ছ্যাদ করে বলে ওঠে, হ্যাঁ, মুখ তো টমেটোই মনে হবে। আর আপনার বাপ ছেলে দুজনের মুখ কি নিজে যেরকম খারস, ছেলেটাও হয়েছে তাই। তার রাগ দেখে ইমন ঠোঁট কামড়ে হেসে বলে, কিন্তু তুই তো একটা ছোট্ট লিটল ইমন চেয়েছিলাম ঠিক আছে, তাই বলে একই রকম হবে? আপনার ছেলে জোক শুনে হাসে না, 10টা কথার 2টো কথার উত্তর দেয়। এই সময় বাচ্চাদের প্রশ্নে ঝুলি ভর্তি থাকে। আর তার মুখ দেখে মনে হয় কথা বলাটাই যেন কত বড় অপরাধ। মানুষ নয় যেন রোবট। এরকম চলতে থাকতে ওর কখনো ফ্রেন্ডস হবে না, ওর বাইরে কারোর সাথে মিশতেও পারবে না। ওর ফিউচারে কি হবে বুঝতে পারছেন? ইমন তার মাথায় হাত রেখে নরম কণ্ঠে বলে ওঠে, এখনই এত ভাবছিস কেন? বড় হলে ঠিক হয়ে যাবে। হবে না, কিছু ঠিক হবে না। ও আইজান আয়াস ব্যতীত আর কারোর সাথে মিশে না, খেলে না। স্কুলে টিফিন পিরিয়ডে বাচ্চারা সবাই ফ্রেন্ডসদের সাথে মেতে ওঠে। আপনার ছেলে বইয়ে মুখ গুজে রাখে। এইভাবে চলতে থাকলে ও কাউকে আপন করতে পারবে না, সমাজে নিজেকে মানিয়ে নিতে পারবে না। তোর আমার উপর ভরসা নেই? ও আমাদের ছেলে সবভাবে সব কিছুতেই নিজেকে মানিয়ে নেবে। মানিয়ে নিতে না পারলেও সে নিজের জন্য পথ বের করে নেবে, কিছুতেই পিছিয়ে থাকবে না। আমার ভয় হয়। হুশ, কোনো ভয় নেই, আমরা আছি না। ইরিন ছলো চোখে তাকিয়ে মাথা নাড়ায়। ইমন তার চোখ দুটো মুছে দিয়ে বলে, ওরা চলে আসার সময় হয়ে এসেছে, নিচে চল। ইরিন নিজেকে স্বাভাবিক করে ইমনের সাথে বেরিয়ে আসে। রুম থেকে বের হওয়া অবধি দুজন স্বাভাবিক থাকে, কিন্তু করিডোর দিয়ে হাঁটতে যেয়ে নিচে চোখ গেলে ইমনের চোখ দুটো রাগে ক্ষোভে তীক্ষ্ণ হয়ে ওঠে। সেই চোখ শক্ত মুখ দেখে ইরিনের মুখ শুকিয়ে যায়। আপনারা এখানে কি করছেন? ইরিনের কাঠিন্য স্বরে তার চাচা চাচি, চাচাতো ভাই বোন 4 জনেই দাঁড়িয়ে যায়। তার চাচা অবাক হয়ে বলে, ইমন, এইভাবে বলছিস কেন? আমরা এ বাড়িতে আসতে পারি না? পারতেন, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে নিজের ভাইয়ের বাড়িতে আসতে পারতেন, কিন্তু আপনার ভাই বেঁচে নেই, তাই আপনারাও এই বাড়িতে আসতে পারবেন না, বেরিয়ে যান। ইমনের চাচি খড়খড়ে গলায় বলে, ইমন, তুমি আমাদের অপমান করছো। তোমার চাচু তোমার জন্য চিন্তা করছিল, তাই আমরা এসেছি, আর তুমি আমাদের বেরিয়ে যেতে বলেছ। ইমন ঠোঁট জোড়ায় তাচ্ছিল্য হাসি নিয়ে বলে, ওহ রিয়েলি? আমার বাবা মা মারা যাওয়ার 8 বছর পর আপনার হাজব্যান্ডের আমাদের জন্য চিন্তা হচ্ছিল? আপনাদের মতো চিপ মেন্টালিটির পার্সন বেশি সময় এ বাড়িতে থাকলে আমার ছোট বাচ্চা দূষিত হয়ে যাবে। বেরিয়ে যান বলছি, জাস্ট আউট। সুমন, তুমি তোমার ভাইকে কিছু বলছো না কেন? সুমন এত সময় নীরব দর্শক ছিল। তার ভাই তার আদর্শ, তাই সে কোনোরূপ বাক্য ব্যয় করেনি। এমনকি তারা বাড়িতে ঢুকে গেলেও কিছুই বলেনি, পুরোটা সময় নীরব থেকেছে। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারি? বলার হলে সে আমায় বলবে। ও আমাদের এ বাড়ি থেকে চাইলে বের করে দিতে পারবে না। এই বাড়িতে আমাদেরও অধিকার আছে। আপনাদের অধিকার? সত্যি আপনারা চিপ মেন্টালিটির। এই বাড়ির উপর আপনাদের কারো কোনো অধিকার নেই। এই বাড়ির প্রতিটা জিনিস, এমনকি প্রতিটা ইটের উপর আপনাদের কোনো রাইট নেই। সবটাই আব্বুর পরিশ্রমে গড়ে তোলা। আপনি তো সেই কবেই নিজের ভাগ বুঝে নিয়ে মৃত বাবা মাকে আমাদের আব্বু আম্মুর কাছে রেখে গিয়েছেন। ঠিক করে কখনো খোঁজখবর নিয়েছেন? মৃত্যুর আগ অবধি একবার জিজ্ঞেস করেছে তারা কেমন আছে কিংবা কিভাবে থাকছে? আমাদের আব্বু আম্মুর কাছে দ্যাটস মিন তারা সুখেই ছিল, কিন্তু সন্তানরা তো সন্তানই হয়।
বাবা মা তাদের মাঝে ডিফারেন্স খোঁজে না। আপনাদেরই বলছি, কেন যে বৃদ্ধ বাবা মাকে ফেলে তাদের ভুলে বউ বাচ্চা নিয়ে সংসারে মেতে থাকতেন, বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখাটা দেখা যায় না। তাদের ঠিক কি বলা যায়? এখনও সময় আছে, বেরিয়ে যান। আপনাদের হতে কঠোর হতে বাধ্য করবেন না। অপমানিত হয়ে তারা আর থাকতে পারে না। চারজনই থমথমে মুখে বেরিয়ে যায়। ইমন সুমনের কাজ চাপড়ে বাক্যহীন মুখে উপরে উঠে যায়। ইরিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ভেবেছিল বড় কিছু একটা হয়তো ঘটে যাবে, কিন্তু সেরকম কিছু হয়নি। আজ ইরিন, ইমন, সুমন কাউকেই বাধা দিতে চায়নি। বাবা মা হারানোর শোকে এই দুজনের বিধ্বস্ত অবস্থা সে দেখেছে। সেই অবস্থাতেও ইমন তার পরিবার ঘর সামলিয়ে অফিসের দায়িত্বের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে দেখেছে। তার বাবার রেখে যাওয়া সব কিছু একলা হাতে সামলাতে দেখেছে। এই ভেঙে পড়া দুজন আবার গড়ে ওঠা সব কিছু তার নিজের চোখে দেখা। সেই সময় তার পরিবার ইমন সুমনের পাশে দাঁড়াতে চাইলেও ইমন মানেনি। অগোছালো হয়ে ওঠা তাদের জীবন নিজ হাতেই সব কিছু ঠিক করেছে। যখন তারা নিজেদের সামলিয়ে নিয়েছে, তখন মিথ্যা সহানুভূতি দেখাতে আসা লোকগুলো তাদের হয়ে কথা বলে। এই দুজন বলেছে ইরিন অপরাধী হতে চায় না। দীর্ঘশ্বাস ছেড়ে ইরিনও চলে যায়। তারা দুজন চলে গেলে ইমরান তার চাচুকে হেসে বলে, চাচু, ইউ আর এভরিথিং শকড, ফাটিয়ে দিয়েছ। থ্যাঙ্কস ভাতিজা। চাচুর হাসিতে ইমরানও হাসির বিস্তৃত হয়। সে সময় তার দাদা দাদি কাউকেই দেখতে পায়নি, কিন্তু আজ হুট করে সেই চারজন এসে তাকে কাছে ডাকলেও সে যায়নি। তার চাচুর চোখে মুখে তাদের প্রতি বিতৃষ্ণা বুঝেছিল। জুম্মার নামাজের পরপরই সবাই ইমনদের বাড়ি চলে আসে। একে একে গাড়ি থেকে বাকিরা নেমে চলে যায়। কিছু সময় বাদে রোদও গাড়ি থেকে নামে। রোজের জন্য সে চুল বাঁধার সময়টুকু পায়নি। কোনো রকম খোপা করে এসেছিল, সেটা নামতে চেয়ে খুলে গিয়েছে, তাই সময় লেগেছে। সদর দরজায় রোজও দু হাত ধরে দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ পা বাড়ায়। পথিমধ্যে কেউ সামনে চলে আসলে অপ্রস্তুত হয়ে যায়। দু পা পিছিয়ে গেলে সামনে থাকা পুরুষটি বিনয়ী কণ্ঠে বলে, আম সো সরি ম্যাম, একটু তাড়া ছিল তাই খেয়াল করিনি। রোদ না চাইতেও সৌজন্যমূলক হেসে বলে, জি বুঝতে পেরেছি, আপনার সরি বলতে হবে না। সে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পুরুষটি আবার সামনে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে বলে, দেখা যখন হলোই, আপনার পরিচয়টা জানতে পারি? আপনি সাজ্জাদ হোসেন ইমনের কিছু হন? জি, সে আমার বোনের হাজব্যান্ড। ও, তার সাথে আমার আজ একটা বিজনেস ডিল হয়েছে, সেই কাজেই এসেছিলাম। আপনার সাথে যখন দেখা পেলাম, মনে হচ্ছে এখন বিজনেস বাদেও আপনার জন্য আসতে হবে। এক দেখাতেই চোখ ঝলসে দিলেন। নিজের কথায় সে নিজেই হেসে ওঠে। রোজের দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকায় দেখতে পায় না। তিনটে জ্বলন্ত চোখ তাকে শিকারের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। রোজের আগে হিস হিস করে বলে ওঠে, দেখ তোদের মায়ের সাথে কিভাবে হেসে হেসে কথা বলছে। আয়জান সামনের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেন, আব্বু চলো। আয়াস সায় জানিয়ে গাল ফুলিয়ে বলে, ভাইয়া ঠিকই বলেছে, আব্বু দ্রুত চলো। সাহস কত আমাদের আম্মুর সাথে হেসে হেসে কথা বলে, এখনই তাকে তাড়াতে হবে। রোজা দুজনকে দু কোলে নিয়ে হনহনিয়ে এগিয়ে রোজের পিছনে দাঁড়াতেই আয়জান আয়াস দুজনই রোদের গলা জড়িয়ে ধরে বলে, আম্মু আম্মু ভেতরে চলো, সবাই অপেক্ষা করছে। ওরা আপনার আম্মু বলছে কেন? রোজও দাঁতে দাঁত চেপে হিংসাত্মক চোখে তাকিয়ে বলে, কারণ ওরা দুজন আমার আর ওর বাচ্চা, ও ওদের আম্মু হয়। আরও ক্লিয়ার করে বলতে হবে, শি ইজ ম্যারিড। ম্যারিড? হ্যাঁ, দুটো বাচ্চার মা বানিয়ে রেখেছি। আমার এই মিনি প্রোডাক্ট দুটো চোখে পড়ছে না? রোজের কটাক্ষ সারে সে তড়িঘড়ি করে নিজের গাড়িতে উঠে চলে যায়। সে চলে যাওয়া মাত্রই রোদ তাদের দিকে ঘুরে চোখ মুখ কুঁচকে বলে, আপনাদের তিনজনের আমায় কি মনে হয়? তিনজন একই সাথে সমস্যারে বলে, আমাদের চোখে দেখা সবচেয়ে সুন্দরী নারী। রোদ তাদের কথা শুনে হেসে ওঠে। প্রত্যুত্তরে তিনজন একসাথে জবাব দেবে। কখনো রুদ্র অফিসের কারণে প্যারেন্টস মিটিংয়ে যেতে না পারলে সে একা গেলে তখন দুটো ছেলে তার আশেপাশেই থাকে। যদি কখনো দেখে তাদের বাবা ছাড়া অন্য কেউ তাদের দিকে তাকিয়ে আছে, তখন এক কথায় না হলেও 4-5 বার আম্মু বলে ডাকে, যেন বোঝাতে চায় রোদকে শুধু তাদের বাবাই দেখতে পারবে, ছুঁতে পারবে। অথচ বাড়িতে এই দুইজনই আবার রোদের সাথে তাকে নিয়ে ঝগড়া করে। বাপ ছেলে তিনজনে লেগে থাকে তাকে কে বেশি সময় নিজেদের কাছে রাখতে পারবে এই নিয়ে। এতে তাদের বাহনারও অভাব হয় না। রোজ সব দেখে বুঝে চুপ করে থাকে। স্বামী সন্তানের এই দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো সে মন গহীন থেকে উপভোগ করে। পূর্বের আজিয়ান আহমেদ রুদ্র নামক পুরুষটি তার মনের মাঝে শীতলতা ছড়ালেও
এখন আরও দুজন বেড়েছে। তার বড় ছেলে আইজান আহমেদ রাইফান আর ছোট ছেলে রাফিয়ান আহমেদ আয়াস। রোদ দুজনের গাল টেপে ঠোঁট ছুঁয়ে দেয়। আমার চোখে দেখা আমার বেস্ট দুজন ছেলে হলো আমার আব্বাজান, পুরো বাবার মতো হিংসুটে হয়েছে। প্রতি উত্তরে তারা হেসে রোদের দুগালে চুমু আঁকে। রোদ অসহায় স্বরে তাকিয়ে বলে, আমি? ছেলেদের উপস্থিতিতে রোদ তাকে প্রত্যাশিত স্পর্শ দিতে পারে না। চোখে চোখ রেখে চমৎকারভাবে হেসে বলে, আমার স্বামী অতুলনীয়। রোজ দুজনকে কোল থেকে নামিয়ে দেয়। রোজ আয়াজের হাত ধরে আগে আগে হাঁটতে শুরু করে। রোজ আইজানের হাত ধরে তাদের পিছু পিছু যেতে যেতে নিজ মনেই হেসে বলে, তোর অতুলনীয় স্বামীর কাছে তুই অতীব সুন্দরী বউ। তার নেশা, আসক্তি, ভালোবাসা, সমগ্র সুখ জুড়ে তোরই পদচারণ। মাই ডিয়ার সানফ্লাওয়ার, তুই আমার মন বাগানের সেই ফুল যার সুবাসে আমি রৌদ্র দিনের শুরু হয়, আবার শেষটা তুই নামক ফুলের সুবাসেই হয়। তোর এই সুবাস আমায় প্রতিটা ক্ষণ নেশাক্ত করে। বাড়ির ভেতরে ঢুকেই আইজান আয়াস ইমরানের কাছে ছুটে যায়। রোজ রুদ্র বাকিদের সাথে সোফায় বসে। আয়ান ভাইয়ারা আসবে না? ইরিনের প্রশ্নের জবাবে রায়ান সাবলীলভাবে বলে, চলে আসবে, কথা হয়েছে, বের হয়েছে ওরা। ইরিন আর কিছু বলে না। কিছু সময়ের মাঝে আয়ান তার বাবা মা মারিয়াকে নিয়ে চলে এলে ইরিন তাদের বসিয়ে তার মা মামিদের সাথে দুপুরের খাবারের জন্য টেবিল সাজাতে ব্যস্ত হয়। রোদ মেঘাও তাদের হাতে হাতে কাজ করে দেয়। কেবল অরিনই আসে না। তার মাঝে আজও সেই চঞ্চলতা রয়েছে। সাংসারিক কাজ বলতে কিছুই জানে না, তার শেখার সুযোগও মেলেনি। লন্ডনের সকল কাজ বুয়ারা এসে করে যায়। যদি কোনো কাজ রয়ে যায় তাকে রায়ান করতে দেয় না। একবেলা সে নিজের হাতে খেলেও দুবেলা রায়ানের হাতে খায়। ছোট বড় সবাই কাজ করে, রায়ান জড়িয়ে আছে। এখন সম্পূর্ণ অভ্যাস হয়ে গেছে রায়ান তার, আর এই অভ্যাস থেকেই তার মাঝে মাঝে অলসতা চলে এসেছে। রায়ান জোর করায় নিজের পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 5 বছর পর 2 দিন হবে তারা এখানে এসেছে। অরিতাকে দেশে আসা নিয়ে কখনো আবদার করেনি। সে জানে তার কোনো আবদানি রায়ান অপূর্ণ রাখবে না, কিন্তু হুটহাট দেশে চলে এলে রায়ানের উপর চাপ পড়ে যায়, তাই সে কখনো অভিযোগ করে না। রায়ানের সময় হলে তাকে নিয়ে আসবে ভেবে চুপ ছিল, তাই হয়েছে। ওরু মেঘু, তোরা দুজন মাছ তুলছিস না কেন? রান্না ভালো হয়নি? ইরিনের চিন্তিত স্বরের প্রশ্নে মেঘা অনীহা নিয়ে বলে, না ইরু আপু, রান্না খুব ভালো হয়েছে, কিন্তু আজ কেন যেন মাছ খেতে ইচ্ছে করছে না, বমি বমি পাচ্ছে। মেঘার সাথে তাল মিলিয়ে অরিনও ঠোঁট উল্টে বলে, আমারও তাই মনে হচ্ছে। ইরিন তাদের প্লেটে রোস্ট দিয়ে বলে, আচ্ছা তাহলে রোস্ট খেয়ে দেখ। দুজনেই একসাথে খেতে শুরু করে। বাকিরা তাদের মতো খাবার শুরু করে দিলে আকস্মিক কাণ্ডে হকচকিয়ে যায়। অরিন, মেঘা, মারিয়া তিনজনই একসাথে মুখ চেপে দৌড়ে বেসিনে যেয়ে গল গল করে বমি করে দেয়। তিনজনকে একসাথে ওভাবে বমি করতে দেখে সবাই খাবার থামিয়ে ছুটে তাদের কাছে আসে। অরিন, মেঘা, মারিয়া ক্লান্ত হয়ে শরীর ছেড়ে দিলে রায়ান, বর্ষণ, আয়ান তিনজনে আগলে নিয়ে সোফায় বসিয়ে দেয়। তিনজনের একসাথে এরকম কেন হলো? রুহির কথায় প্রত্যুত্তরে নদী বাকিদের দিকে তাকিয়ে বলে, ডক্টর ডাকলে ভালো হয় না? ডক্টর তো আমাদের সাথেই আছে। বর্ষণ ক্ষীণস্বরে শ্বাস ছেলে বলে, আম্মু, আয়ান ভাইকে দেখেছো তো, সেই নিজেই টেন্স হয়ে আছে। আমাদের অন্য ডাক্তার নিয়ে আসতে হবে। ইরুকে যিনি চেক আপ করিয়েছেন আমি তাকে কল করছি, আসছে। ইরিনের কথায় তারা কিছুটা স্বস্তি পেয়ে বসে পড়ে। তাদের সবার মাঝে আয়ান বেশি ভয় পাচ্ছে। আজ কতগুলো বছর ধরে মারিয়া একটা বাচ্চার জন্য কত শত হাজার রাত নির্ঘুম পার করেছে। সে বলেছে তার বাচ্চা লাগবে না, অথচ মেয়েটা কথাই শুনেনি। প্রচণ্ড জেদি। সেই জেদের কাছে হার মেনে 1 বছর যাবৎ চিকিৎসা চলছে। আপাতত রায়ানের মাথায় আসছে না মারিয়া প্রেগনেন্ট কিনা, উল্টো তার মনে হচ্ছে অবাধ্য হয়ে রাতের পর রাত জেগে থাকার কারণে খাবারের অনিয়ম করেই হয়তো আজ এরকমটা হয়েছে। একটা নয়, দুটো নয়, একসাথে 3টে সুখবর রয়েছে। তারা তিনজনেই প্রেগনেন্ট। ডক্টরের কথায় মুহূর্তেই সবার ভয় অস্থিরতা কেটে মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। অরিন, মেঘা নিজেদের ভেতরকার অনুভূতির আলোড়নে বাকরুদ্ধ হয়ে যায়। রায়ান বর্ষণের দিকে তাকায়। মারিয়া চোখ দুটো ভেসে ওঠে। তার অপেক্ষার সমাপ্তি হলো তবে। সে ছলছল চোখে আয়ানের দিকে তাকায়। আয়ান তার দিকেই অনিমেষ চোখে তাকিয়ে থাকে। ডক্টর চলে গেলে আয়াস চোখ পিটপিট করে বলে, তোমরা এত হ্যাপি কেন? আমাদেরও বলো। রোজ ঝলমলে হাসি দিয়ে বলে, তোমাদের তিনজনের 3টে বোন আসতে চলেছে। বোন? হো বোন।
আইজান বিস্মিত কণ্ঠে বলে ওঠে, ওরা কি চাচিমা ফুপুদের পেট থেকে বের হবে? হ্যাঁ আব্বাজান। আইজান আয়াস ইমরানকে জাপটে ধরে বাচ্চা সুলভ উৎসাহ নিয়ে বলে, ভাই আমাদের বোন আসতে চলেছে। ইমরান তাদের মতো উৎসাহ দেখায় না, স্মিত হেসে সায় জানায়। তাতেই যেন আইজান আয়াসের উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। সবাই আনন্দিত হলেও রোদও থমকে দাঁড়িয়ে থাকে। 3 জন আসছে, আর সেই 3 জনের যদি মেয়ে হয়, তার ছেলে তো 2 জন। রোজ ধীরে ধীরে যেন উপলব্ধি করতে পারে রায়ান সবচেয়ে বড় জিত বলতে কি বুঝিয়েছে, আর তার শ্বশুরের দোয়া নামক বদদোয়া। নো। আকস্মিক রৌদ্রে চিৎকার করে উঠলে সবাই চমকে ওঠে। নদী অবাক স্বরে বলে, এইভাবে চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে? রোজ জোরপূর্বক হেসে বলে, এই ফার্স্ট টাইম মামা চাচা দুটোই হচ্ছে, বেশি এক্সাইটেড তো একটু জোরেই সাউন্ড করে ফেলেছি। তারা আবারও ব্যস্ত হয়ে পড়লে রুদ্র চোখ জোড়া বন্ধ করে মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে। নিজেকে আশ্বাস দিতে বলে, রিল্যাক্স রুদ্র, তোর সাথে ভয় নামক শব্দটা ঠিক যায় না। সবে তো খবর এলো তুই মামা চাচা হচ্ছিস, ওরা মেয়ে না ছেলে সেটা তো এখনও দেখা বাকি রয়ে গেছে। সো জাস্ট চিল ম্যান। রোদ রোদ রুমে আয়। রোদটাকে রোদের সাড়া না পেলে আইজান আয়াসের দিকে তাকিয়ে বলে, তোদের মাকে ডেকে নিয়ে আয়। আইজান আয়াস বুকে হাত গুজে বিছানায় বসে যায়। আইজান গমগমে গলায় বলে, তুমি আম্মুকে তুমি করে বলবে, নয়তো আমরা যাব না। আয়াজও তাতে সায় জানায়। রোজ খেপে গিয়ে বলে, ওসব তুমি আমি বলতে পারবো না। তোদের মা আমার থেকে 10 বছরের ছোট, ওর সাথে তুই বলাটাই স্যুট করে না, স্যুট করে না। তোমায় তুমি করেই বলতে হবে। আইজান জেদি গলায় বললে আয়াস মুখ ফুলিয়ে বলে, আম্মুকে তুমি করে বললে কি হয় আব্বু? তুমি করে বললে পাশের বাসার ভাবি ফিলিংস আসবে। তোরা কি চাইছিস আমি তোদের মাকে পাশের বাসার ভাবি ভাববো? দুজনের কেউ জবাব দেয় না। তাদের পূর্বেই রোদ রুমে ঢুকে বলে, ডাকছিলেন? রোদ জবাব করতে পারে না। আইজান আয়াস ছুটে যেয়ে রোদের সামনে দাঁড়িয়ে দুহাতে দুজন ধরে। আইজান তার বাবার থেকে চোখ সরিয়ে বলে, আম্মু, আমরা আব্বুকে তোমায় তুমি করে বলতে বলেছি, তাই আব্বু বলেছে এতে নাকি পাশের বাসার ভাবি ফিলিংস আসবে। এর মানে কি? এর মানে আব্বু পাশের বাসার ভাবির সাথে কথা বলে, নয়তো পাশের বাসার ভাবির সাথে কথা বলার ফিলিংস সে জেনেছে কি করে? আয়াজও তার সাথে তাল মিলিয়ে গোল গোল চোখে বলে ওঠে, হ্যাঁ আম্মু, ভাইয়া ঠিকই বলেছে। আমাদের বাড়ি থেকে 2 মিনিট বাদেই একটা বাড়ি আছে। আব্বু ওই বাড়ির আন্টির সাথে কথা বলে, ওনার মেয়ে আমাদের সাথে একই ক্লাসে পড়ে। ওর কাছ থেকে শুনেছি ওর আব্বু এখানে থাকে না। এখন তুমি আব্বুকে ছাড়বে না। তোমায় তুই করে বলে, পাশের বাসার ভাবিদের তুমি করে বলে। আব্বু, তুমি খুব ভুল করেছ। রোজ ফ্যাল দৃষ্টিতে তার ছেলে দুটোর দিকে তাকিয়ে থাকে। এগুলো তার ছেলে তো, তার ছেলে হলে এভাবে তাদের বাবার নামে মায়ের কাছে নালিশ করছে কি করে? রোদের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গেলে আর কাউকে পেল না। বলদের রানীটাকে বলতে হলো, আজ তার হয়েছে। রোজ ভয় আতঙ্কে ছেলে দুটোর দিকে কটমটে দৃষ্টিতে তাকায়, চিবিয়ে বলে, মীর জাফর, ঘরে এসেছ বিভীষণ, তোদের হাতের কাছে একবার পেয়ে নেই, এইবার তোদের হচ্ছে। আপনি আমার সামনেই আমার ছেলের গায়ে হাত তোলার কথা বলছেন? মারবো কখন বললাম? তাহলে আপনি এভাবে চিবিয়ে ওদের আদর করার কথা বলছেন? রোজ চুপ হয়ে যায়। রোজ ছেলেদের সামনে মেজাজ খুঁয়ে বসলে তারই ক্ষতি, ওই দুটো তার ইজ্জত খেয়ে বসবে। রোদ দুজনের হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নেয়, তাদের মাথায় হাত বুলিয়ে মুখে হাসি নিয়ে বলে, আব্বু, তোমাদের ঘুমানোর সময় হয়ে গেছে, চলো ঘুমাবে, ঠিক আছে? আইজান আয়াস ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। মায়ের সাথে তাদের রুমে চলে যায়। 5 বছর হতেই তারা আলাদা থাকতে শুরু করেছে। তাদের দুজনের জন্য অন্য রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি কি আমার উপর রেগে আছেন? রেগে থাকবো কেন? মেঘা ইতস্তত করে বলে, ওই তো বেবি নিয়ে। বর্ষণ শব্দ করে শ্বাস ছাড়ে। মেঘার কোমরে হাত রেখে বাঁধন দৃঢ় করে, মাথার উপরিভাগে চিবুক রাখে, শান্ত নির্মল চোখ জোড়ায় রাতের আকাশে দেখে। মৃদু এসে বলে, বাচ্চাটা শুধু তোরও নয়, আমারও নয়, আমাদের দুজনেরই। ও আমাদের অস্তিত্বের একটা অংশ। ওর আসার খবরে আমি কেন রেগে থাকবো? মেঘার ভয় কেটে যায়। তার পড়াশোনা শেষ হওয়ার এখনও কয়েকটা মাস রয়েছে। বর্ষণ তাকে বাচ্চার জন্য অনুমতি দিল এত দ্রুত যে কাঙ্ক্ষিত খবরটা চলে আসবে দুজনের একজনও ভাবতে পারেনি। তাহলে এত কিসের নীরবতা?
নিজেকে লুকিয়ে সময় দিচ্ছিলাম। কতগুলো বছর যাবৎ যে স্বপ্নগুলো বুকের মাঝে লালন করে এসেছি, এক একটা করে সেগুলো পূর্ণতা পাচ্ছে। তাই অনুভূতি সামলাতে, নিজেকে স্বাভাবিক রাখতে নীরব আছি। আমার মেঘু পাখি আমার বউ হয়েছে, আজ আমার অংশই তার মাঝে। তুই ফিল করতে পারছিস আমি কতটা হ্যাপি? ইউ আর মাই এভরিথিং বার্ড, থ্যাঙ্কস ফর দিস। মেঘা তার হাত দুটো নিজের হাতের মুঠায় নিয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। এরপর আবারও দু হাতে নিজের কোমরের ভাঁজে রেখে শান্ত নির্মল চোখ জোড়ার দিকে তাকায়। বর্ষণ অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হলে তার চোখ দুটো নীরবেই নিজেদের প্রকাশ করে যাচ্ছে। ভালোবাসি শ্যামপুরুষ। মেঘের মায়াবী চোখ জোড়া ছোলো ছোলো দৃষ্টি গোলাপি ঠোঁট জোড়ার কম্পমান কথা বলে দেয়। বর্ষণের পুরো ঠোঁট জোড়া প্রসারিত হয়। সে ঘাড় নামিয়ে ঝুঁকে এসে মেঘের কপালে ঠোঁট ছুঁয়ে রাখে। ভালোবাসি আমার অভিমানী পাখিকে, ভালোবাসি আমার মেঘু পাখিকে, ভালোবাসি আমার বউকে, ভালোবাসি আমার অনাগত বাচ্চার মাকে, ভালোবাসি জান। কান্নায় বাঁধ ভেঙে মেঘা বর্ষণের প্রশস্ত বুকে আশ্রে পড়ে। দু হাতে তার পরনের টি শার্ট খামচে ধরে কঞ্জরত রক্তে মুখশ্রী নিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, স্বপ্ন একার আপনার ছিল না, আমিও দেখেছি। আমিও চেয়েছি আপনার বউ হতে, আমার শ্যামপুরুষের সন্তানের মা হতে। আজ আমার সেসব স্বপ্নের পূর্ণতা মিলেছে। আপনাকে পেয়েছি, আপনার বাচ্চার মা হতে পেরেছি। এই জীবনে আমার আর কিছু চাওয়ার নেই। আপনাকে হারানোর খুব ভয় হতো, এখন আর সেই ভয়টা নেই। আপনি আমার, আপনার উপর সম্পূর্ণভাবে সব রকমের অধিকার রয়েছে। কেউ আর আপনাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি শুধু আমার, শুধুই আমার। বর্ষণ তার কোমরের হাত দুটো তুলে নিয়ে দু হাতের আজলায় কন্দরত মুখশ্রী আঁকড়ে ধরে। ফুলিয়ে রাখা কম্পমান ঠোঁট জোড়ার দৃষ্টি স্থির রেখে গভীর কণ্ঠে বলে, আমার এই এক জীবনে তোকে পাওয়াটা ছিল বড় পাওয়া। মেঘা প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। বর্ষণ তার ঠোঁট জোড়া নিজের আয়ত্ত নিয়ে নিলে মেঘা দু হাতে বর্ষণের কোমর তুলে বুকের কাছটায় টি শার্ট খামচে ধরে, মুখ উঁচু করে সায় জানায়। বর্ষণ তাতে ঠোঁট জোড়া সরিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, রেসপন্স করা শিখে নিয়েছিস? গুড। মেঘা লজ্জায় চোখ নামিয়ে নিলে পিঠ রেলিংয়ে ঠেকে যায়। কোমরের ডান পাশে পুরুষালী হাতের গভীর স্পর্শ পেয়ে চোখ তুলে তাকাতেই বর্ষণ উন্মাদ হয়ে ঠোঁটে হামলে পড়ে। শক্ত দৃঢ় উষ্ণতায় মেঘার চোখ দুটো বড় বড় হয়ে আসে। দু হাতে বর্ষণের বুকে ঠেলতে শুরু করে বিরক্ত হয়ে সরে আসে। আপনি এরকমটা কেন করছেন? বর্ষণ তার মুখের উপর নিজের শ্বাসগুলো ছেড়ে অস্থির বেসামাল কণ্ঠে বলে, তুই যতক্ষণ আমার থেকে দূরে থাকিস আমার দম বন্ধ হয়ে আসে। আমি শান্ত থাকতে পারি, কিন্তু এবার তুই কাছে এসেছিস। তোর গায়ের ঘ্রাণ পেলে আমি আর নিজেকে শান্ত রাখতে পারি না। তোকে আবারও কাছে পেতে ইচ্ছে করে। তোর মাঝে ডুবে যেতে অধৈর্য হয়ে উঠি। আমার মাঝে ঝড় বয়ে যায়, আর সেই ঝড় একমাত্র তুই শান্ত করতে পারবি। সামলে নে তোর উম্মাদ শ্যামপুরুষকে। বর্ষণের অনুভূতি মাখানো কথাগুলো কিছু সময়ের জন্য মেঘাকে শান্ত করে দিলেও সে বরংবার ছটফট করতে শুরু করে। তার বাধা পাওয়ায় বর্ষণ মুখ তুলে কপাল কুঁচকে বলে, আজ এরকম অবাধ্য হচ্ছিস কেন? কি হয়েছে? মাথা খারাপ হয়েছে আপনার? খোলা বেলকনিতে দাঁড়িয়ে এগুলো কি করছেন? তাহলে রুমে যে করব? মেঘা জবাব দেয় না। হাঁসফাঁস করে মুখ ঘুরিয়ে নিলে বর্ষণ তার গালে নাক ঘষে ফিসফিস করে বলে, এখানে আমায় সামলে নিয়ে শান্ত করলে রুমে ফিরে দুবারেই ছাড়া পাবি, কিন্তু আমি অশান্ত হলে রুমে পা রাখলে দুবারে নয়। যতক্ষণ আমি তোকে ভালোবাসার ইচ্ছে পূরণ না করতে পারবো ততক্ষণ অবধি চলবে। আর জানিসই তো, তোকে ভালোবাসার ইচ্ছে এই জন্মে আমার ফুরাবে না। মুখ জুড়ে রক্তিম আভা, গায়ের উষ্ণতা। বর্ষণের লাগামহীন কথায় লজ্জায় মেঘা দাঁড়ানো দায় হয়ে পড়ে। রেলিংয়ের ওপর রাখা বর্ষণের ডান হাতের নিচ দিয়ে বেরিয়ে রুমের উদ্দেশ্যে ছুটতে শুরু করে। পথিমধ্যে থেমে যায়। বর্ষণের বাঁ হাতে মুঠোয় নিজের ওড়না দেখে বিস্মিত কণ্ঠে বলে, আজ আপনি এরকম বখাটেদের মতো আচরণ করছেন কেন? বর্ষণ ওড়না হাতে এগিয়ে আস্তে আস্তে হেসে বলে, বাবা হওয়ার খুশিতে পাগল হয়ে গেছে। তা থেকেও বেশি পাগল হচ্ছে বাচ্চার মাকে নিজের আদরে আদরে বেহাল করতে না পেরে। কাছে আয়, তোকে টিচ করব। মেঘা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্যি আপনার মাথা খারাপ হয়েছে। বর্ষণ তার নিকটে চলে আসার আগেই মেঘা ছুটে পালাতে চায়। বর্ষণ বড় বড় কদমে এগিয়ে এসে তার হাত দুটো মুঠোয় চেপে ধরে, ওড়না দিয়ে বাঁধতে শুরু করে। মেঘা তার দিকে ভীতু চোখে তাকায়, কম্পিত কণ্ঠে বলে, আপনি আমার হাত বাঁধছেন কেন? আজ খুব অবাধ্য হচ্ছিস তাই। দেখেছিস আমি কতটা অশান্ত হয়ে আছি, তবুও কথা শুনিস না। আপনি এমনিতেও সেই সময় পাল্টে যান, এরকম অশান্ত হয়ে ওঠেন। আজ আরও হব। আজকের মাত্রা বেড়েছে। শান্ত নির্মল চোখ জোড়ার গভীর দৃষ্টি মেঘার ভেতরকার সব কিছু এলোমেলো করে দেয়। বর্ষণের উন্মাদনা ভাবতেই ভয়ে ধরফরিয়ে উঠে যায়।
বর্ষণ হেসে তাকে কোলে তুলে নেয়, বিছানার মাঝে শুয়ে দেয়। মেঘা ভীত সন্তুষ্ট হয়ে বলে, এরকম কেন করছেন? আমার ভয় হচ্ছে। বড় হয়েছিস না, এখন আমায় শুয়ে নেওয়ার মাত্রা তোর বেড়েছে, তাই আজ নতুন উপায়ে নতুনভাবে। বর্ষণ কথা শেষ করে গলায় মুখ গুজে দেয়। মেঘার মুখ বন্ধ হয়ে যায়। কামিজ গলিয়ে পুরুষারি খড়খড়ে হাতের অবাধ্য স্পর্শে চোখ খিচে বলে, অসভ্য পুরুষ, তোরই পুরুষ। অরিন আয়নায় বারবার নিজেকে দেখে লজ্জা, ভালো লাগা, আনন্দ অনুভূতিতে একাকার হয়ে যায়। দু হাতে মুখ ঢেকে ফিসফিস করে হেসে ওঠে। তার কিছু একটা মনে পড়ে। ঝট করে মুখ থেকে হাত নামিয়ে তড়িঘড়ি করে বিছানায় হাঁটু মুড়ে রায়ানের মুখোমুখি হয়। রায়ান এত সময় তাকেই দেখছিল। অরিনকে নিজের সামনে বসতে কিছু বলে না, অপেক্ষা থাকে অরিন কি বলবে, কি করবে সেটা দেখতে। অরিন তার চোয়ালে দু হাত চেপে চোখ বড় বড় করে বলে, এই জালিম লোক, আমি প্রেগনেন্ট, এটা সবাই জেনে গিয়েছে। এর মানে বুঝতে পারছেন? তার হাত দুটোর মাঝ থেকে রায়ান চোয়াল সরিয়ে বলে, না। উফ, এর মানে হলো বাড়ির সবাই বুঝে নিয়েছে আপনি আমি ওইগুলো করেছি। ওইগুলো কোনগুলো? বুঝো না বুঝার অভিনয় করছেন কেন? কি লজ্জার ব্যাপার, লজ্জা লজ্জা। অরিন বলতে বলতে রায়ানের বাম উরুতে বসে তার বুকে মুখ গুজে দেয়। রায়ান হেসে তার কোমরের ভাঁজে হাত রাখতে নিজের সাথে মিশিয়ে নেয়। ডান হাত মাথায় বুলিয়ে দিতে দিতে বলে, কি চাই? অরিন বুক থেকে মুখ তুলে তাকায়, ভ্রু কুঁচকে বলে, কি চাই মানে? আমি এমনি এমনি আপনার কোলে বসতে পারি না, এইভাবে জড়িয়ে ধরতে পারি না। আমার অধিকার নেই? অধিকার আছে, কিন্তু তুই হলে সেই বেড়াল যাদের কোনো কিছু প্রয়োজন হলে তবেই মনিবের কাছে আসে, আর তারা আদরে বিরাজনা হয়ে যায়। অরিন তার চিবুকে কপাল ঠেকিয়ে গলার উঁচু গোল মাংসপিণ্ডের তর্জনী আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে, একবার ভালোবাসে বলুন না, তাহলে এর জন্যই আদরে বিড়ালছানা সাজা হচ্ছে? যা ইচ্ছে ভাবুন, কিন্তু বলুন ভালোবাসি ওরু পাখি। ওহ না, এইভাবে না, তাহলে কিভাবে? অন্যভাবে। অন্যভাবে কিভাবে? ভেবে দেখুন। রায়ান ভাবে না, মাথা কিছুটা পেছনে হেলিয়ে নিয়ে অরিনের দিকে তাকায়, মুচকি এসে বলে, ভালোবাসি আমার বাচ্চার মা ওরু পাখিকে। কাঙ্ক্ষিত বাক্য শুনতে পেয়ে অরিন খুশিতে গদগদ হয়ে বলে, এইবার ঠিক আছে, আমার বাচ্চার মা হতে পেরে এত খুশি। হ্যাঁ, হব না? যাকে ভালোবেসেছি তাকে পেয়েছি, আবার তার বাচ্চার মাও হচ্ছে, এটা অবশ্য খুশিরই কথা। আচ্ছা, আপনি খুশি হননি? কিছু বললেন না তো। রায়ান তার মাথা নিজের বুকে চেপে ধরে। হার্টবিট কতটা ফাস্ট তা ফিল করতে পারছিস না? এরপরও আমায় বলতে হবে আমি কতটা হ্যাপি। বড় পুতুলটাকে তো কত আগেই নিজের করে নিয়েছি, এবার একটা ছোট পুতুল আসবে। অরিন তার বুক থেকে মুখ তুলে চোখ পিটপিট করে বলে, ছোট পুতুল? তার মানে মেয়ে চাইছেন? রায়ান হাসি মুখে সম্মতি জানায়। অরিন মিটমিটিয়ে হেসে বলে, হ্যাঁ, মেয়ে হলে দারুণ হবে, মা মেয়ে মিলে আপনার পকেট ফাঁকা করব। রায়ান হাসতে হাসতে অরিন কপাল কুঁচকে বলে, কিছু বলবেন না? না, পুরুষ মানুষ তো উপার্জন করে তার বউ বাচ্চা ফ্যামিলির জন্য, আমার যা সবই তো তোদের জন্য। অরিন তার গলায় দু হাত জড়িয়ে ঠোঁট জোড়া এলিয়ে বলে, জালিম লোক আমার যেমন তেমন, কিন্তু জামাই হিসেবে জবরদস্ত। রায়ান তার হাসি মুখ দেখে গালে দু হাত রেখে ধিমি গলায় ডাকে, ওরু পাখি। হু জান, বলুন আমার পুতুল। রায়ান আদুরে ডাক অরিনকে হারিয়ে গেল, শেষ ডাকে সম্বিত ফিরে উঠে। রায়ানের কোল থেকে হুড়হুড়িয়ে নেমে যেয়ে বলে, এইভাবে আদর দিয়ে ডেকে ডেকে আপনি আমায় বশ করে নেন, আজ আর আমি ধরা দিচ্ছি না, জালিম লোক। অরিন বিছানা থেকে নামতে চাইলে রায়ান তার পেট সহ কোমর জড়িয়ে ঝুঁকে আসে। কোমল পিঠে মুখ ঘষে হেসে বলে, বশ করে আদরিত করি। অরিন এক হাতের ভর দিয়ে শুয়ে পড়ে, অপর হাত দিয়ে মুখ ঠেলে বলে, কচু করেন, সরুন, ছাড়ুন। রায়ান ছাড়ে না, উল্টো তার হাত অরিনের কুর্তি গলিয়ে ভেতরে চলে এলেই অরিন মিনমিন করে বলে, দেখুন আমি এখন আপনার বাচ্চা পেটে নিয়ে ঘুরছি, তাই না? এখন এগুলো ঠিক নয়। রায়ান তার পিঠে ঠোঁট জোড়া চেপে রেখে বলে, তোকে কে বলেছে ঠিক নয়? আপনাকে বা কে বলেছে ঠিক আছে? ইউটিউব, গুগল। জালিম লোক, আপনি ইউটিউব গুগলে এগুলো সার্চ করেছেন? না, আমি জাস্ট সার্চ করেছিলাম প্রেগনেন্সি অবস্থায় মেয়েদের জন্য কি কি করতে হয়, তার নিচেই ওটা চলে এসেছে, আমিও দেখে নিয়েছি, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল তাই। আপনি কত বড় জালিম লোক। রায়ান নিঃশব্দে হেসে অরিনের ঘাড়ে মুখ ঘষে। অরিন খিলখিল করে হেসে ওঠে, কুকড়ে যে বলে, আপনি জানেন এখানে আমার খুব শ্বশুরি, এরপরে ইচ্ছে করে এমন করেন। রায়ান প্রত্যুত্তর না করে এক কাজ করতে থাকলেই অরিন হাসতে হাসতে চোখে পানি নিয়ে আসে। ফর্সা মুখ রক্তিম হয়ে ওঠে। রায়ান থেমে যেয়ে তাকে বালিশে শুয়ে দেয়, চোখ দুটো মুছে দেয়।
অরিন তার সুদর্শন মুখটা দু হাতে রেখে কোমল কণ্ঠে ডাকে, এই জালিম লোক। হো, এই অরিন আপনার হার্ট, হৃৎপিণ্ড, কলিজা, ফুসফুস, কিডনি, লিভার দিয়ে খুব ভালোবাসে। তুই শুধু এগুলো দিয়ে ভালোবাসলে হবে না, আমার তো সব চাই। তার চোখের দৃষ্টি নিজের শরীরে ঘুরে বেড়াতে দেখে অরিন নিম্নস্বরে চেঁচিয়ে বলে, নষ্ট লোক। রায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, নষ্ট হলে বাচ্চা আসলো কি করে? ও হ্যাঁ তাই তো। হো, এখন তোকে আদর করি, কচু করবেন শুনুন বলছি। আচ্ছা কচুই করব। অরিন ছটফট করলে রায়ান তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। সেই সময় অরিন শান্ত হয়ে যায়। রায়ান অরিনকে কোনোরূপ বাধা দিতে না দেখে হেসে বলে, আমার ওরু পাখি। তার স্পর্শে অরিন নিজের মাঝে হারিয়ে ফেলল কথার প্রত্যুত্তরে ভেংসি কেটে বলে, হু, আর আপনি হলেন খুব নিষ্ঠুর, এক জালিম লোক। রোজা দোতলায় দাঁড়িয়ে থেকে সোফায় বসে থাকা আকাশকে যত্নের সাথে বৃষ্টিকে কফি বানিয়ে নিয়ে আসতে দেখে হাত তুলে দীর্ঘশ্বাস ছাড়ে। অসহায় মুখে বলে, বউটা তার অবাধ্য হলেও ভয় পেয়ে থাকে, এক ধমকেই চুপ হয়ে যায়। আর আমারটা আমাকে রুম থেকে বের করে দরজা লক করে রেখেছে। অসহায় মুখশ্রী করে রেখে দরজা নক করে আদুরে গলায় বলে, রোদু সোনা, বউ আমার, দরজাটা খোল। ভেতর থেকে রোদ ঝাঁঝালা ও দাঁত কিরমির করে বলে, খুলবো না। ওই সোনামোনা যা ডাকার পাশের বাসার ভাবিকে যে ডেকে আসুন। আমার সাথে একটা কথাও বলবেন না। কি তখন থেকে পাশের বাসার ভাবি ভাবি শুরু করেছিস? ওরা বাচ্চা মানুষ, কি বুঝে কি বলেছে? তুই তার রোজকে জানিস না, সে কি এরকম কিছু করতে পারে? ওরকম কিছু না করলেও কিছু একটা তো করেছেন, নয়তো আমার ছেলে দুটো ওসব কথা কেন বলল? ওরা কি মিথ্যা বলে? ওরা মিথ্যা বলে না। যত মিথ্যে যা আছে সব তো ওদের বাপই বলে। হ্যাঁ ঠিক বলেছেন। রোজ দু হাতে নিজের মাথার চুল খামচে ধরে ঠোঁট কামড়ে নিজের রাগ দমায়। পুনরায় দরজার লক করতে হাত উঠাতেই দরজা খুলে যায়। ভেতরে তাকিয়ে রোদ স্তব্ধ হয়ে যায়। গা জুড়ে উষ্ণতা ছড়িয়ে গেল, বুকের মাঝে যেন অদ্ভুত এক শীতলতা অনুভব করে। রোদ হলুদ সবুজ মিশ্রণের একটা জর্জেটের শাড়ি পরেছে। হাঁটুর নিচ অব্দি চুলগুলো মুক্ত করে রাখা, টানা টানা দুটো চোখ, রক্তিম গাল, লাল টকটকে ঠোরছোড়া, কান নাক দুটোতে বড় বড় ঝুমকো, নাকফুল। রোজ রোদে থেকে চোখ সরিয়ে দু হাতে তাকায়। গোল গোল হাত দুটো কবজি হলুদ সবুজ কাঁচের চুড়িতে ঢেকে আছে। রোজ আবারও রোদের মুখের দিকে তাকাতে নিলেই তার চোখ জোড়া রোদের শাড়ির আঁচলে চলে যায়। আঁচল সম্পূর্ণটা কাঁধের উপর তুলে রাখা, হলুদ ফর্সা গরনের পেট কোমর দুটোই উন্মুক্ত হয়ে রয়েছে। রোজ ফাঁকা ঢোক গিলতে রোদ তাকে রুমে ঢুকিয়ে দরজা লক করে দেয়। রোদ তার থেকে উচ্চতায় অনেক লম্বা হওয়ায় রোদের পায়ের উপর দাঁড়িয়ে হাত দুটো তার বুকের কাছে টি শার্ট খামচে ধরে, দাঁত কিরমির করে বলে, পাশের বাসার ভাবি আমার থেকেও সুন্দর। সে কি এভাবেই পেট কোমর বের করে শাড়ি পরে থাকে? এখন আমায় এভাবে দেখে যেভাবে ঢোক গিলছেন, তাকে দেখেও তাই করেন। রোজ সুযোগ হাতছাড়া করে না। রোদের উন্মুক্ত কোমরের ভাঁজে হাতগুলি অপর হাতে তার ঘাড় চেপে ধরে। রোদের থেকে অধিক রাগ নিয়ে হিসিয়ে বলে, কিসের পাশের বাসার ভাবি? বলেছিলাম আমি কোনো পাশের বাসার ভাবিকে জানি না। আমি তো এটাও জানি না আমাদের পাশের বাড়িতে আদৌ আমার বউয়ের বয়সী কেউ আছে কিনা। বাচ্চাদের কথা ধরে বসে আছিস কেন? কারণ আছে তাই। আপনি কিছু না বললে ওরা তো বানিয়ে বানিয়ে মিথ্যে বলেনি। ওরা আমায় তোকে তুমি করে বলতে বলেছিল। আমি এক্সাম্পল দিতে বলেছিলাম পাশের বাসার ভাবির কথা। ওটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। আমি কারোর সাথেই কথা বলিনি, ট্রাস্ট মি। এটা আগে বললে পারতেন। তুই বলার সুযোগ দিয়েছিস। রোদ ইতিউতি করে তাকে ছাড়া পেতে চায়। রোজও তার ঘাট থেকে নেমে আসে, ঝুঁকে এসে বলে, এত জেলাসি? আই এম ইমপ্রেসড বউ। ইমপ্রেসড হয়েছেন? খুব ভালো, এইবার ছাড়ুন। ছাড়বো? শাড়ি পরেছিস, তা আবার নতুন ওয়েতে। এই রূপ দেখে এমনি এমনি ছেড়ে দেবো? শাড়ি আর তুই দুটোকেই এলোমেলো করতে হবে, নয়তো আজ আমার ঘুম হবে না, তা তো জানিসই। রোদের বাধা দেওয়া অগ্রাহ্য করে রোদ তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে মৃদু আলোতে রোদের মুখের উপর ঝুঁকে আসে। রোদ এক হাতে মুখ চেপে ধরে আমতা করে বলে, আমি এখনো আপনার উপর রেগে আছি। রোজ নিজের মুখের ওপর থেকে তার হাত সরিয়ে দেয়। রক্তিম ঠোঁট জোড়ায় হাত বাড়িয়ে বলে, নো প্রবলেম, আদর দিয়ে রাগ ভাঙিয়ে দিয়েছি। রোদ তার কথা শেষ করে রক্তিম ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। রোদ নিজেকে উন্মুক্ত করায় তার কাঁধে হাত দিয়ে ঠেলতে শুরু করে। নিস্তব্ধ রুমে চুরি রিনিচিনি শব্দে রোজও ঘুরে চলে যায়। রোদের ধাক্কা নিতে বিরক্ত হয়ে ঠোঁট জোড়া ছেড়ে দেয়। রক্তিম গাল জোড়ায় দাঁত বসিয়ে দিতে ব্যস্ত হয়। রোদ এবার ছটফট করে রৌদ্রকে থামাতে দাঁতে দাঁত পিষে বলে,
প্রবলেম কি তোর? একটু শান্তিতে থাকতে পারিস না? ছেলে দুটো হওয়ার পর থেকে ঠিক করে তোকে কাছে পাই না, একটু ছুতে গেলেই ম্যাঁ করে ছুটে আসে। এখন যখন সুযোগ পেয়েছি তাতেই বাধা দিচ্ছিস কেন? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? রোদ তার বুকের একপাশে হাত চেপে ভেজা চোখে তাকায়, নাক টেনে অভিযোগের স্বরে বলে, এমনভাবে বলছে যেন আমি একদমই আপনার কাছে আসতে দেই না। দিনটা ছেলেদের জন্য হলেও পুরো রাতটা তো আমি তাদের বাবার নামেই করে দিয়েছি, এরপরও এত অধৈর্য হন কেন? শুধু রাতেই নয়, আমার তোকে প্রতিটা মুহূর্তেই চাই। এটা ফিনিশ করে ঘুমিয়ে যাবে, রাত জাগা ঠিক নয়। আয়নের গম্ভীর কণ্ঠ শুনে মারিয়া তার হাত থেকে চামচ নামিয়ে ধীর গলায় বলে, আপনি কি এখনও রেগে আছেন? আয়ান তার হাতে থাকা নুডলসের বাটির চামচ দুটো নিয়ে নেয়। চামচে নুডলস উঠিয়ে তার মুখের সামনে ধরে শান্ত শীতল কণ্ঠে বলে, বাচ্চা নিয়ে আমি কখনোই তোমার উপর রাগ করিনি, আগেও বলেছি, আজও বলছি। বাচ্চার জন্য কিন্তু তোমায় বিয়ে করিনি, ভালোবাসি তাই বিয়ে করেছি। আমার রাগ ছিল তুমি খাবারের অনিয়ম করেছ, ঘুমের অনিয়ম করেছ, নিজেকে অযত্ন করেছ, অথচ শত ব্যস্ততার মাঝে আমি চিন্তিত থাকি কিভাবে তোমায় রাখলে তোমার কোনো অযত্ন হবে না। তুমি আমার কাছেই আমায় হারিয়ে দিচ্ছ। তোমার ফ্যামিলিকে বলেছিলাম কখনোই অভিযোগের সুযোগটুকুও দেব না, কিন্তু আমি তোমায় যত্নে রাখতে পারিনি। মারিয়া তার হাতের নিচে এসে বুকের কাছে নিজেকে গুটিয়ে নেয়, ফুপিয়ে কেঁদে বলে, এইভাবে বলবেন না, আমার কষ্ট হয়, কথা দিচ্ছি। আমি এখন থেকে নিজের যত্ন নেব, সময় মতো খাবার খাবো, আপনি যা বলবেন সেই সবই করব, একটু অবাধ্য হব না, একদম আপনার বাধ্য বউ হয়ে থাকবো। আয়ান তার মাথায় হাত বুলিয়ে স্নেহমাখা কণ্ঠে বলে, ঠিক আছে, কাঁদতে হবে না, শান্ত হয়ে এখন এটা ফিনিশ করো, এরপর ঘুমাতে হবে। মারিয়া শান্ত হয়ে সোজা হয়ে বসলে আয়ান তার চোখের পানি মুছিয়ে দেয়, বাটির সবটুকু নুডলস খাইয়ে পানি খাইয়ে দেয়। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, শুয়ে পড়ো, আমি এগুলো রেখে আসছি। দীর্ঘ কতগুলো ঘন্টা নিজের কর্মব্যস্ততা থেকে ক্লান্ত দেহে বাড়ি ফিরে না ঘুমিয়ে রাত 2টোর সময় তার জন্য নুডলস বানিয়ে নিয়ে এসে খাইয়ে রাখে, আবার সেগুলো গুছিয়ে রাখতে যায়। তার যত্নশীল পুরুষের চলে যাওয়ায় মারিয়া চেয়ে চেয়ে দেখে, সে ভুল পুরুষের পিছনে ছুটেনি, এমন এক পুরুষের জন্য বেহায়া হয়েছিল ভেবেও তার অসীম সুখ লাগছে। বসে আছো কেন? শুয়ে পড়তে বলেনি? কিছু সময় বাদে আয়ান ফিরে এসে মারিয়াকে পূর্বের ন্যায় বসে থাকতে দেখে গম্ভীর স্বরে বলে। মারিয়া ঠোঁট উল্টে আহ্লাদি গলায় বলে, ঘুম আসছে না তো? আয়ান রুমের বড় লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। সেই লাইটের মৃদু আলোতে বিছানায় কোলবালিশ নিয়ে বসে। এখানে মাথা রেখে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। মারিয়া তার কথা মতো বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। আয়ান তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। মারিয়া তার দিকে শুয়ে বলে, আপনি ঘুমাবেন না? তুমি ঘুমিয়ে পড়লে এরপর ঘুমাবো। খুব কষ্ট দিচ্ছি তাই না? হুশ, এগুলো কষ্ট নয়, আমার জন্য প্রশান্তি। আমার বউ আমার স্পর্শ, আমার উপস্থিতিতে সুখ পায়, এটাই আমার জন্য তৃপ্তিময়। এখন চোখ বন্ধ করো। আয়ান তার ডান হাত মারিয়ার চোখ দুটোর উপর রাখে। মারিয়া সেই হাতের উপর নিজের পেটে রাখে, চোখ ছলছল করে তাকায়, ভাঙা কণ্ঠে বলে, আপনি খুশি হননি? মুহূর্তের জন্য আয়ান নির্বাক হয়ে পড়লেও নিজেকে সামলায়। মারিয়ার শুষ্ক ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ এঁকে মৃদু হেসে বলে, যে খুশির খবর আমার মিসেসের মুখে হাসি ফোটায়, সেই খবরে আমি কি করে হ্যাপি না হয়ে থাকি? আমরা ওকে খুব আদরে বড় করব। করব। আপনার কি মনে হয় ও ছেলে না মেয়ে? ছেলে হোক কিংবা মেয়ে, দুটোতেই আমি হ্যাপি। আর কোনো কথা নয়, ঘুমাও। যে কারণে এতগুলো বছর নির্ঘুম রাত কাটিয়েছ, আজ তা পেয়েছো না। এখন ওকে ঠিক রাখার জন্য নিজের যত্ন নাও। এর জন্য খাবার ঘুম দুটোই প্রপারলি চাই। চোখ বন্ধ করো। আয়নার আদেশের সুরে মারিয়া চোখ দুটো বন্ধ করে নেয়। আজ এতগুলো বছরের অপেক্ষা শেষ যে হয়েছে, তাই আসে নিশ্চিন্তে ঘুমাবে। শরীরের ক্লান্তি, মাথায় আয়নের স্নেহমাখা স্পর্শ, সময় গড়াতে তার চোখ দুটোতে গভীর নিদ্রা চলে আসে। তাকে ঘুমিয়ে পড়তে দেখে আয়ান তাকে বিছানায় ঠিক করে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। ঘুমন্ত মারিয়াকে বুকে নিয়ে এসে বন্ধ চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে দেয়। গভীর চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মেয়ে, তোমার জন্মই হয়েছে আমাকে পাগল করতে। ওই তো আমাদের বড় মিয়া ছোট মিয়া চলে এসেছে। ইফতির কথায় সবাই সিঁড়িতে তাকায়। আইজান আয়াস একসাথে নেমে আসছে। দুজনে ছোট ছোট পায়ে নেমে মেঘ আকাশের কাছে ছুটে চলে আসে। দা ভাই আমরা। আইজানকে মেঘ জড়িয়ে ধরে, আয়াসকে আকাশ জড়িয়ে ধরে বলে, নানা ভাই আমরা। মেঘ আকাশ দুজনকে কোলে বসিয়ে হেসে ওঠে। বৃষ্টি আয়াসের মাথায় হাত বুলিয়ে বলে,
একজন মা আর একজন নানা ভাইয়ের সৌন্দর্য মিলিয়ে হয়েছে, অপরজন বাবা আর দাদা ভাইয়ের সৌন্দর্য মিলিয়ে হয়েছে। দুজন বড় হলে রোদের খুব ভোগান্তি আছে। ভুগতে হবে না, আমার মতো আগে থেকেই ছেলের বউ ঠিক করে রাখবে, তাহলেই হবে। নদী আইজানের মাথায় হাত বুলিয়ে বলল। বৃষ্টি ইফতি সম্মতি জানায়। আইজান আয়াস তাদের কথা বুঝতে না পেরে চোখ পিটপিট করে তাকিয়ে রয়। রোদ তাদের ছেড়ে উঠে আসে। আশেপাশে চোখ বুলিয়ে রোদকে না দেখে রান্নাঘরে ঢুকে যায়। হাজব্যান্ডকে তো ভুলেই যায়, অথচ এইদিকে আবার বাড়ির বউয়ের মতো ঠিক করে রান্না করতে চলে আসে। বেয়াদব বলদের রানী। রান্নাঘরে কেবলমাত্র রোদকে একা দেখে রৌদ্র নিঃশব্দ কদম ফেলে তার গা ঘেঁষে দাঁড়িয়ে যায়। তার উপস্থিতি রোদ বুঝে ওঠার আগেই দু হাতে কোমরে চেপে কাঁধে চিবুক রাখে। কি চাই তোকে? দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দয়া করে রাতে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। হোয়াট? রোদ নিজের কোমর থেকে রৌদ্রের হাত দুটো নামিয়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এই মুহূর্তে আপনি আমায় পাচ্ছেন না কেন? রোদ হাসি মিলিয়ে কপাল কুঁচকে বলে, সকাল সকাল কি শুরু করেছেন? অযথা পাগলামো না করে ছেলেদের নিয়ে উপরে যান। আমি আব্বু চাচুর কফি নিয়ে আপনাদের প্রস্তুত করে দিতে আসছি। রোদ আবারও ঘুরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রুদ্র পকেটে দু হাত গুজে গম্ভীর গলায় বলে, আমার এখনই চাই। এটা রান্নাঘর। হোয়াট এভার, আমি বলেছি আমার এখনই চাই। দ্যাটস মিন তোকে এখনই দিতে হবে। পারবো না। দিবি তুই? না, এখন এই মুহূর্তে আমার স্ট্রবেরি না দিলে আমি আপলে কামড় বসাবো। ভয় দেখাচ্ছেন? রোদ। হুট করে রোদের গম্ভীর স্বর পাল্টে নরম হয়ে আসায় রোদের হাতের কাজ থেমে যায়। শান্ত স্বরে বলে, বলুন প্লিজ। রোদ নিজের হাসি দমিয়ে রাখতে পারে না, ফিক করে হেসে দিয়ে বলে, আপনি এতটা অসহায়ভাবে আমার থেকে অনুমতি চাইছেন? এতটা জেন্টাল হলেন কবে? রাইট, অ্যাটলিস্ট তোর জন্য আমি জেন্টালম্যান নই। তার অনুমতির কি আছে? তুই আমার দ্যাটসম্যান, তোর সবই আমার। অনুমতি নেওয়ার কি আছে? তার সিরা লোক, কখন যে কি বলেন আর কখন যে কি করেন নিজেও জানেন না। একমাত্র তোর উপস্থিতিতেই এরকমটা হয়। রোদ ঠোঁট জোড়া এলিয়ে মৃদু হাসে। টানা টানা চোখ দুটো লাজুক দৃষ্টি আনে। আশেপাশ দেখে নিয়ে রোদের বুকের কাছে টি শার্টে হাত রাখে। রোদ্রকে বলতে হয় না, সে নিচ থেকে ঝুঁকে এসে দু হাতের আজলায় রোদের গোলগাল মুখ আঁকড়ে ধরে। রোদ প্রথমে এগিয়ে যেও রোদ্র এতটা কাছে অনুভব করে বুক ধুকপুক শুরু করে। গলা শুকিয়ে আসে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে লজ্জায় হাঁসফাঁস করে। রোদ্র ধাতস্থ হওয়ার সময়টুকু দেয় না। সে বরাবরই অধৈর্য, তাই আর অপেক্ষা করতে না পেরে রোদের রক্তিম ঠোরজোড়ায় হামলে পড়ে। তথাকথিত স্ট্রবেরির স্বাদ পেতে মগ্ন হয়। রোদ কিঞ্চিত সময়ের জন্য কেঁপে উঠল, সেকেন্ড বাদে স্বাভাবিক হয়। দু হাতে রোদের চোয়ালে হাত রেখে চোখজোড়া বন্ধ করে নেয়। তুমি কোথায় যাচ্ছ? রোদ্র নিজের গলার টাই টেনে কিঞ্চিত ঢিলে করে নেয়। তোদের স্কুলে। পাশের বাসার ভাবির মেয়েকে দেখতে হবে না? ওর সাথে তো একটু কথাও বলে আসবো। তোরাই তো বলেছিলি মেয়েটার বাবা এখানে থাকে না। নিশ্চয়ই বাবার অভাববোধ ফিল করে। আমি আজ ওদের একটু কোম্পানি দেব। আইজান চোরা চোখে বাবার দিকে তাকিয়ে মায়ের বাঁ হাত জড়িয়ে ধরে। বাহুতে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। আয়াস তার বাবার সাথে লাগতে চায় না। রোজ আইজানের সাথে বলার মাঝ দিয়ে পকেট থেকে ফোন বের করে কোলে উঠে গেমস খেলতে শুরু করে। এখন ভাইয়ের হয়ে কিছু বললে তাকে ফোন বাবা দুটোই হারাতে হবে। যেমন বাপ তার তেমন ছেলে দুটো। রোদ দীর্ঘশ্বাস ছেড়ে আইজানের মাথায় হাত বুলিয়ে আদর গলায় বলে, আব্বু ঘুম পাচ্ছে? না আম্মু। তাহলে চোখ বুজে আছো কেন? এমনি। আচ্ছা ঘুমিয়ে পড়ো না, স্কুলে পৌঁছাতে আর বেশি সময় নেই। ওকে আম্মু। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।